তো ক্যাপসুল ক্লাস নাম্বার 2। দেখো, আগের দিন আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা বাদ গেছে। তো 2 নম্বর কোয়েশ্চেনটা করব। ঠিক আছে, এটা আমি করছি, অনেকটা বড় বলে এটাকে লাস্টেই করব। আজকে তো অবশ্যই করব। এইখান থেকে শুরু করছি। 20টা কোয়েশ্চেন হয়েছিল, দুইটাকে বাদ দিয়ে 21 নম্বর কোয়েশ্চেন থেকে আমি শুরু করছি। ঠিক আছে, তো দেখো 21 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, হু ব্রোক দ্য পেন্সিল, হু ব্রোক দ্য পেন্সিল। এবার এটাকে প্যাসিভ ভয়েস অনেকেই এক চান্সে করে দিচ্ছ, আমি জানি, কিন্তু আমি এটাকে 2-3 সেকেন্ডে তো করা যায়, তার সাথে আমি থিওরিটাও বলবো, দিয়ে তারপর আমি কিভাবে ট্রিকে সাহায্যে করা যায় সেটাও বলবো। এটা অনেকের কাছে ইজিও, আবার অনেকের কাছে কঠিনও। তো একটা কথা তোমাদের বলে দিই, অনেকে কিভাবে বলো তো, যে হু থাকলেই যেটা তোমরা ভুল করো, সেই পয়েন্টগুলোকে আমি আগে করে বেশি করে বলছি। হু থাকলে অনেকে ভাবে যে 4টে অপশনের মধ্যে বাই হুম যেখানে আছে সেটা উত্তর হবে। কিন্তু একটা কথা বলে রাখি, যে এই যে এসএলএসটি মাদ্রাসার যে পরীক্ষাটা হলো না, এসএলএসটি, তো সেখানে এই হু এর একটা ভয়েস চেঞ্জ ছিল ইংলিশে। তো এই হু এর ভয়েস চেঞ্জ অপশনে বাই হুমও ছিল, যতটুকু আমার মনে পড়ছে বলছি, আবার হু দিয়েও ছিল, কিন্তু উত্তর হু দিয়ে উত্তর হয়েছে। কেন? কেন হলো? মানে হু দিয়ে কি প্যাসিভ ভয়েস হুই হয়, অ্যাক্টিভ ভয়েসে হু হয়, প্যাসিভ ভয়েসে কি হু দিয়ে করা যায়, বাই হুম দিয়ে করা যায়, না কি করা যায়, সেটাই আমরা দেখব। আমরা হু এর ডিটেলে আগে বলি, তারপর শর্টকাটটা বলবো। দেখো লেখা আছে প্যাসিভ অফ হু। হু এর প্যাসিভ করতে গেলে আমরা 3টে স্ট্রাকচার মনে রাখবো। মুখস্থ নয় কিন্তু, মনে রাখতে বলছি। চোখে দেখে তুমি অটোমেটিক করে দিতে পারবে, জাস্ট আমি বোঝানোর জন্য এগুলো লিখে এনেছি, যাতে তোমাদের সময়টা বেঁচে যায়। হু এর ভয়েস চেঞ্জ বাই হুম দিয়ে শুরু হতে পারে, মানে ভয়েস চেঞ্জ বলতে প্যাসিভ ভয়েস, হু দিয়েও হতে পারে, বি ভার্ব দিয়েও হতে পারে। ঠিক আছে, বাট তিনটের মধ্যে কমন কোনটা? তিনটের মধ্যে কমন হচ্ছে, দেখো এটাতেও বি ভার্ব আছে, এটাতেও বি ভার্ব আছে, এটাতেও বি ভার্ব আছে। আর একটা কমন জিনিস কি, দেখো অবজেক্ট তো থাকবে এগুলো, ভি3 রয়েছে, এটাও ভি3 রয়েছে, এটাও ভি3 রয়েছে, অন্যগুলো কমন আছে আমি জানি, কিন্তু এই দুটো কমনকে আমরা মনে রাখবো। কেন জানো তো? হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ, কিভাবে প্যাসিভ ভয়েস চিনবে, এটাকে তোমাকে আগে জানতে হবে। হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ। তো যারা জাস্ট প্রথম একদম চাকরি পরীক্ষার জন্য শুরু করে, তো তাদেরকে যদি জিজ্ঞেস করি, বেশিরভাগ জন বলে, 98% ছেলেমেয়েরা বলে যে স্যার আমি বলি প্যাসিভ ভয়েস কি করে চিনবে, তো ওরা বলে স্যার বাই থাকলে। কখনোই না। বাই মানে যে প্যাসিভ, এটা একদম মাথা থেকে বের করে দাও। প্যাসিভ ভয়েসে কোনো বাক্য আছে কি না তার শর্ত কি জানো তো? তার শর্ত হচ্ছে দুটো। 1 নম্বর শর্ত, সেই বাক্যে বি ভার্ব থাকবে। এবার বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে, মুখস্থ রাখবে, 8খানা আছে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন অ্যান্ড বিং। এই 8টার মধ্যে একজনকে থাকতেই হবে প্যাসিভ হতে গেলে। আর শুধু এটাই থাকলেই হবে না, তার সাথে মেন ভার্বটার 3 নম্বর ফর্ম থাকতে হবে, তবে কিন্তু বাক্যটা প্যাসিভে থাকবে। বাই মানে প্যাসিভ, এটা মাথা থেকে বের করে দাও যারা এখনো জানো না। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে দেখায় তোমাদের, যে হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে বাই 5 PM, সে সন্ধ্যা 5টার মধ্যে সে এখানে আসবে। তো অনেক সময় এরকম দেয়, টেটের কোয়েশ্চেনগুলোতে দিতে পারে, সি টেট লেভেলের কোয়েশ্চেনগুলো দিতে পারে, যে এটা কিসে আছে, অ্যাক্টিভে না প্যাসিভে, স্ট্রাকচার কিসে আছে। তো বেশিরভাগ জন এটাকে বলবে, যারা জানে না তাদের কথা বলছি, বলবে স্যার প্যাসিভ আছে, কারণ বাই আছে, কারণ তারা ছোট থেকে শিখে আসছে যে বাই মানেই প্যাসিভ। কিন্তু না, এটা ভুল। আমি প্যাসিভ থাকার শর্ত কি বললাম? বি ভাব থাকবে আর ভি3 থাকবে। দেখো তো, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এদের মধ্যে কেউ আছে? নেই। তাহলে এটা প্যাসিভে নেই, আর দেখার দরকারই নেই। তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তা দেখো বাই আছে, বাই ছাড়াও তো তোমার অ্যাক্টিভ ভয়েস হলো। আবার ধরো এরকম দিতে পারে, দেখাই, ধরো এরকম দিল যে ইট ওয়াজ ডান, দি বললো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? তো অনেকে বলবে বাই নেই, তাহলে এটা অ্যাক্টিভে আছে, কিন্তু না, এটা কিসের স্ট্রাকচার? প্যাসিভের স্ট্রাকচার। বিকজ এখানে যে শর্ত দুটো বললাম, সেই শর্ত দুটো কিন্তু মানছে। একটা বি ভার্ব আছে দেখো, আর ডু, ডিড, ডান, ভি3 রয়েছে, অর্থাৎ এটা প্যাসিভে রয়েছে।
ঠিক আছে, এটা বেসিক জিনিস, এটা কিন্তু ভয়েস চেঞ্জ জানতেই হবে। আরেকটা জিনিস, ভয়েস চেঞ্জ কেন করি এটা জানতে হবে। এবার এটা এখন বলতে গেলে কিন্তু ক্লাসের পর ক্লাস শেষ হয়ে যাবে। আমি পূর্ণাঙ্গ পুরো 5-6টা ক্লাস, পেড ক্লাস তোমাদের কালকে গ্রুপে দিয়ে দিয়েছি, লিঙ্ক ইউটিউবে লোড করে। ওই প্রথম থেকে পুরো 4-5টা ক্লাস মানে পরপর পরপর দেখবার রয়েছে, সুন্দর করে খাতায় তুলে নিও, ওর বাইরে ভয়েস চেঞ্জ আসবে না। এবং মানে ডিটেলে বলা হয়েছে, তার সাথে সাথে শেষে 2-3 সেকেন্ডে উইদাউট পেন পেপার কিভাবে করা যায় সেটাও দেখানো হয়েছে একটা ভিডিওতে। ঠিক আছে, তাই আমি বলছি না। তো এখানে প্রথমেই আমি দেখিয়েছি যে আই প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি, আবার ক্রিকেট ইজ প্লেড বাই মি, আমার দ্বারা ক্রিকেট খেলা হয়। তো দুটোর অর্থ তো সেম, তাহলে কেন এটা করা হলো, কি দরকার ছিল ভয়েস চেঞ্জ এটা বের করা? অবশ্যই এর কারণ রয়েছে। তো সেই কারণ, কি কারণ রয়েছে কি না কারণ রয়েছে, এটার উপর একটা আমি প্রথম ক্লাসে এটা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, যে যখন একটা বাক্যে সাবজেক্ট মানে ডুয়ারকে গুরুত্ব দেওয়া হয় তখন কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখি, আর যখন একটা বাক্যে রিসিভারকে গুরুত্ব দেওয়া হয় তখন সেই বাক্যটাকে প্যাসিভে লিখতে হয়। ডিটেলে তোমরা দেখে নেবে, তুলে নেবে, তাও আমি এখানে বলে দিচ্ছি। যেমন দেখো, এই বাক্যে আমি ক্রিকেট খেলি, এখানে কে খেলা কাজটা কে করছে, অ্যাকশনটা কে করছে, আমি। তো এই বাক্যে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে ডুয়ারকে, সরি সাবজেক্ট বলবো না, কারণ আইও সাবজেক্ট, ক্রিকেটও সাবজেক্ট। বাক্যের ডুয়ারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, ক্রিকেট খেলা কাজটা কে করছে, আমি। এই জন্য এটাকে অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়েছে। কিন্তু দেখো দ্বিতীয় বাক্যে খেলা কাজটা আমি করেছি, কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে কাকে বসানো হয়েছে, যেটা অ্যাকশনটা রিসিভ করেছে, অর্থাৎ খেলাটা কি খেলা করেছি, ক্রিকেট খেলা। অর্থাৎ এখানে নন ডুয়ার বা তুমি রিসিভারকে গুরুত্ব দিতে চেয়েছো, তাই একে প্রথমে সাবজেক্ট হিসাবে বসিয়েছো। আর যখনই নন ডুয়ারকে বা রিসিভারকে গুরুত্ব দেবে এবং বাক্যে সাবজেক্ট হিসাবে বসাবে, তখন তোমাকে স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, প্যাসিভে লিখতে হবে। ঠিক আছে, আরও ডিটেলে বলা আছে, দেখে নিও তোমরা। আপাতত এইটুকু নলেজ না দিলে তোমার, আমি যেগুলো বলতাম তোমাদের মাথা থেকে বেরিয়ে যেত, যারা বিশেষ করে নতুন, যারা আমার কাছে করেছো তারা তো জানো ব্যাপারগুলো। তো চলো, একবার রিভাইজ হয়ে গেল। এবার দেখো আমি যেটা বলতে চাইছি, যে এইখানে তো হু এরও 3 রকমভাবে আমরা প্যাসিভ করব। আমি আগে তোমাদের যে প্রশ্নের যে উদাহরণটা আছে সেটাকে 3 রকমভাবে দেখাই, তারপর তখন শর্টকাট দেখাবো। কারণ ডিটেল জানতে হবে, নাহলে কি করে হবে, একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে গেল। তাই আমাদেরকে ডিটেলটা আগে জানতে হবে। যেমন এখানে কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে যে হু ব্রোক দ্য পেন্সিল, হু ব্রক দ্য পেন্সিল, কে পেন্সিলটাকে ভেঙেছিল। এবার এখানে বাই হুম দিয়ে আগে দেখাই। বাই হুম দিয়ে যদি তুমি করো, তুমি দেখতে পাচ্ছ স্ট্রাকচার, এই যে বাই হুম, তারপর বি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর ভি3, তো এইসব মাথায় আনতে গেলে কিন্তু সব গুলিয়ে ফেলবে, এত স্ট্রাকচার মনে রাখার কোনো প্রয়োজন নেই। কিভাবে করব দেখো, কে পেন্সিলটা ভেঙেছিল, তো এটাকে আমি কিভাবে বলবো, কার দ্বারা পেন্সিলটা ভাঙা হয়েছিল, তো কার দ্বারা ইংরেজি হচ্ছে বাই হুম, হুটাকে উঠে কি হয়ে গেল, বাই হুম। এবার মনে রাখবে, ভয়েস চেঞ্জে পোস্ট ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভই থাকবে, কখনো অ্যাসার্টিভে রূপান্তরিত হবে না। কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে সেন্টেন্স থাক না কেন, সেটা ইন্ট্রোগেটিভ হোক বা কোয়েশ্চেন হোক না কেন, দেখবা তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, মানে সাবজেক্ট ভার্ব, এখানে ন্যারেশন আছেও আজকে পাবো, আদারওয়াইজ শেষে ফুল স্টপ হয়। কিন্তু ভয়েস চেঞ্জে সেটা হয় না, ভয়েস চেঞ্জে কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনই। যেমন আমি বলছি কে পেন্সিল ভেঙেছিল, কোয়েশ্চেন করছি, আবার আমি বলছি কার দ্বারা পেন্সিলটা ভাঙা হয়েছিল, এটাও কিন্তু কোয়েশ্চেন করছি। সো কোয়েশ্চেন করতে গেলে আমার একটা হেল্পিং ভার্বের প্রয়োজন, সেটা সাবজেক্টের আগে বসবে। ঠিক আছে, এবার এখানে আমি হেল্পিং ভার্ব না বলে আমি এটাকে বলবো বি ভার্ব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমি বি ভার্ব নাম দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, এবং সেটা সাবজেক্টের আগে বসবে, এটা মাথায় রাখবে। কোয়েশ্চেনের নিয়মই হচ্ছে, যেটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে সে সবসময় সাবজেক্টের আগে বসে। তো এখানে আমি বি ভার্ব বলবো। এবার দেখো, তাহলে এইখানটায় আমাকে একটা বি ভার্ব বসাতে হবে, তারপর তখন সাবজেক্ট অবজেক্ট যা আসবে আসবে। বি ভার্বটা বসাবো কি করে, আমি দেখবো এই যে মেন ভার্ব দেখে বি ভার্ব বসবে। মেন ভার্ব আছে ক নম্বরে, 2 নম্বরে, ব্রেক ব্রক। তো 2 নম্বর মানে ভি2 মানেই হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে বি ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার। এবার এইখানে ওয়াজও হতে পারে, ওয়ারও হতে পারে। ওয়াজ হবে না ওয়্যার হবে, তার জন্য তোমাকে পাশের, এই পাশে যে বসবে, মানে এই পাশে যে অবজেক্ট এখানে বসবে, সেইটাকে দেখে আমাকে ওয়াজ ওয়্যার বসাতে হবে। এখানে অবজেক্টকে, অবজেক্ট কি করে বের করি আমরা, ভার্বকে
কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই তাকে আমরা অবজেক্ট বলি। তাহলে কি ভাঙা কথা বলা হয়েছে? দ্য পেন্সিল, পেন্সিলটি। এ অ্যান্ড দ্য যেটা থাকবে সেটাকেও নিয়ে নেবে। তো এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে যদি দ্য পেন্সিল বসে, তাহলে দ্য পেন্সিলের জন্য ওয়াজ হবে না ওয়্যার হবে? সবসময় উল্টো করে দেখবে, ওয়াজ হবে, ওয়্যার হবে না। বোঝা গেল? তাহলে বাই হোম ওয়াজ দ্য পেন্সিল। এবার ভি3, ব্রেক, ব্রক, ব্রকেন। কারণ প্যাসিভ ভি3 ছাড়া হয় না। বাই, সরি বাই কেন বলবো, বাই হুম তো অলরেডি আগে বসিয়ে দিয়েছি, এখানেই জিজ্ঞাসা চিহ্ন। বাই হুম ওয়াজ দ্য পেন্সিল ব্রকেন, কার দ্বারা পেন্সিলটা ভাঙা হয়েছিল। এটাকে আবার 2 নম্বর পদ্ধতিতে করবো, এটা তো আমরা জানি, এটা তো করে আসছি ক্লাস 7 থেকে। এটাকে আমরা 2 নম্বর পদ্ধতি প্রয়োগ করব। দেখো, হু ব্রক দ্য পেন্সিল, আরেকবার লিখি, হলো। এবার এটাকে কোন রুলে প্রয়োগ করব? এই দেখো, হু এর প্যাসিভ ভয়েস হু দিয়েই হয়। সেক্ষেত্রে কি করব? প্রথমে হু থাকবে, যেমন যা ছিল তেমনই হবে, বি ভার্ব আসবে, অবজেক্ট আসবে, ভি3 আসবে, শুধুমাত্র বাইটা পরে বসাবো, তারপর জিজ্ঞাসা চিহ্ন দেবো। তাহলে এবার তোমাদের মধ্যে প্রশ্ন হবে, স্যার কেন বাই হু হয় না? মনে রাখবে, এটাই হচ্ছে, এটাই বলার আমার, সরি, এটাই বলার যে এইখানে লিখে দিচ্ছে, হ্যাঁ, হু এর সাথে কখনো বাই আসবে না। মানে আসবে না বলতে পাশাপাশি বসবে না। হু যদি, হু এর ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস যদি হু দিয়েই করো, তাহলে বাই কিন্তু তোমাকে শেষে বসাতে হবে, এটা মাথায় থাকে। কিন্তু আবার তুমি যদি হুমের সাথে হু এর ভয়েস চেঞ্জ হুম দিয়ে করো, তাহলে কিন্তু বাইকে তুমি যদি ছেড়ে লিখো হবে না, বাইকে তোমার হুমের সাথে অ্যাটাচ করে লিখতে হবে। ঠিক আছে? তো হু এর ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হু দিয়ে যদি করি তাহলে বাই দূরে থাকবে, আর যদি হুম দিয়ে করি তাহলে বাই হুম অ্যাটাচ থাকবে। এটা কিন্তু মাথায় থাকে। তাতে বাই হুম বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের শেষেও থাকতে পারে, কিন্তু অ্যাটাচ থাকবে। এটা মাথায় রাখবে। যেমন দেখো 3 নম্বর স্ট্রাকচারে বি ভার্ব দিয়ে শুরু করেছি হু এর ভয়েস চেঞ্জ, কিন্তু বাই হুম আছে কোথায়? আছে শেষে আছে। দেখো এদেরকে সেপারেট করিনি, এদেরকে একসাথে রেখেছি, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা করে নিই। হু ব্রক দ্য পেন্সিল, তাহলে আমি হু দিয়েই করতে চলেছি, যা আছে তাই নামিয়ে দাও। এখানে কি বসবে বললাম? বি ভার্ব। বি ভার্ব বসাতে গেলে কি যাবো? মেন ভার্বের কাছে যাবো। মেন ভার্ব ক নম্বরে আছে? 2 নম্বর। তাহলে এখানে ওয়াজ হতে পারে, ওয়্যার হতে পারে, যেহেতু আমরা আগে পেয়ে গেছি অবজেক্টকে, কি ভাঙার কথা বলছে? দ্য পেন্সিল, পেন্সিলের জন্য ওয়াজ হবে একটাই যেহেতু। হু ওয়াজ দ্য পেন্সিল। এবার ভি3, ব্রোকেন বাই। ক্লিয়ার? হু দিয়ে করেছি তাই বাই হুম আর দেবো না। এটাকে আবার 3 নম্বর প্রসেস কি বললাম? যে আমি বি ভার্ব দিয়ে শুরু করতে পারি হু এর ভয়েস চেঞ্জ। সেটা কি? প্রথমে বি ভার্ব কি লিখবো আমি? ওয়াজ, তারপরে দ্য পেন্সিল অবজেক্ট, তারপরে ভি3 ব্রোকেন, তারপরে লাস্টে বাই হোম। তো তোমাকে যে কোনো অপশন দিতে পারে। তুমি যদি একটা পদ্ধতি শিখে আসো ক্লাস 10, 11, 12 পর্যন্ত, তো তোমাকে, তোমার তো অপশন টেস্ট ছিল না, অপশন ছিল না, তোমাকে যে কোনো একটা পদ্ধতিতে করতে হতো। তো বাই হোমটা সোজা স্যাররা বলতো বাই হোম দিয়ে করে চলে আসবি, এটাই মুখস্থ করে নিচে একটাই শিখ। তো কিন্তু এখন তোমাদেরকে অনেক শিখতে হবে, কারণ কোন অপশনটা পরীক্ষায় দিবে কোনো রকম গ্যারান্টি নেই। এখন এই হু দিয়ে বেশি দিচ্ছে দেখছি আমি। ক্লিয়ার? এই হচ্ছে। এবার চলো আমরা ট্রিকটা কি, এই যে প্রশ্নটা এসেছিল এটা প্রিভিয়াস একটা কোয়েশ্চেন, তো এইটা ট্রিকটা সহজেই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে দেখো, অপশন অপশন সিটা একবারেই হবে না। কেন? কারণ বাই হুম শেষে থাকতে পারে, কিন্তু আমাকে শুরুটা করতে হবে কোয়েশ্চেনের ক্ষেত্রে কি দিয়ে? একটা বি ভার্ব দিয়ে, যেটাকে আমরা হেল্পিং ভার্ব বলবো, কারণ বি ভার্ব হেল্পিং ভার্বের কাজ করে। এবার তাহলে এটা হলো না। ডি এর ডিটা হবে কিনা দেখো। ডিটা হু ওয়াজ ব্রকেন দ্য পেন্সিল, হু ওয়াজ ব্রকেন দ্য পেন্সিল, এটা হবে না। কেন হবে না? তাহলে বাইটা আসবে। এখানে যদি বাই থাকতো, এমনিতে ভুল আছে, কারণ এখানে অবজেক্টটা এইদিকে আসতো, ব্রকেনটা এইদিকে হতো, তো এটাও ভুল আছে, বাইও নেই। আবার অপশন বিতে বাই হুম আছে, অপশন এতেও বাই হুম আছে, কিন্তু পার্থক্য দুটোর মধ্যে কি? আমি কি বলেছি? ভুলটা সবাই বিটা তাড়াতাড়ি করে দিয়ে চলে আসে, কিন্তু বিটা ভুল। কারণ আমরা প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করছি, তো আমার কি হবে? আমার হেল্পিং ভার্বটা আগে হবে সাবজেক্টের, বা বি ভার্বটা আগে হবে সাবজেক্টের আগে হবে, যেটা অবজেক্টটা এসে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে তার আগে হবে। হুম, যদিও এক্ষেত্রে আমার অবজেক্ট, এখানে অবজেক্টই বলবো, কারণ বাই হুম কার দ্বারা, সাবজেক্ট এখানে মিসিং। হ্যাঁ, এটা ক্ষেত্রে আমরা অবজেক্টই বলবো। তো এর আগে হবে, তাহলে এর আগে আছে অপশন এতে, বিতে দেখো পরে আছে, তাই বিটা হলো না। এই হচ্ছে ব্যাপার, এইভাবে করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ইফ আই ওয়্যার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন। একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের,
কন্ডিশনাল চ্যাপ্টার, কন্ডিশনাল সেন্টেন্স জানো তোমরা তো? কন্ডিশনাল সেন্টেন্স আনসার শিটে ডিটেলে প্রতিটা কন্ডিশনাল সেন্টেন্সের উদাহরণ স্ট্রাকচার দেওয়া আছে, আমি এখানে সেটা বুঝিয়ে দিচ্ছি। শোনো, কন্ডিশনাল সেন্টেন্স কত রকমের হয়। প্রথমেই আমি বলবো জিরো কন্ডিশনালের কথা। জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল কথা অর্থ শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তমূলক বাক্য, অর্থাৎ একটা শর্ত থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সে কি থাকবে? একটা শর্ত থাকবে যে যদি সে আসে তাহলে আমি যাব, এরকম। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্স হতে গেলে মিনিমাম আমার দুটো ক্লজ থাকবেই। দুটো ক্লজ, মিনিমাম কি দুটো ক্লজ থাকতেই হবে, দুটোই ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্স থাকতে গেলে দুটো ক্লজ থাকতে হবে। কারণ আমরা জানি একটা বাক্য, ধরো এটা গোটাটাই বাক্য, এটা গোটাটাই বাক্য, তো এই বাক্যের ভেতরে একটা ক্লজ নিয়ে একটা বাক্য হতে পারে, ঠিক আছে, একাধিক ক্লজ নিয়ে বাক্য হতে পারে। তো কন্ডিশনাল সেন্টেন্স মানে এইটা যদি গোটাটাই কন্ডিশনাল সেন্টেন্স হয়, তাহলে এর মধ্যে তুমি কটা ক্লজ পাবে? দুখানা ক্লজ পাবে, দুখানা ক্লজ পাবে। তার মধ্যে একটা ক্লজ হবে মেন ক্লজ। মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে যে ক্লজ মানে বাক্যাংশ। ক্লজের মধ্যে কি থাকে? ক্লজের মধ্যে থাকে একটা সাবজেক্ট আর একটা ভার্ব, থাকতে হবেই, নাহলে কিন্তু সেটা ক্লজ হবে না। ক্লজ কি? ক্লজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। হ্যাঁ, আ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, এরকম শব্দগুচ্ছকে আমরা ক্লজ বলবো। যদি ভার্ব না থাকে, যদি ভার্ব না থাকে তাহলে সেই গ্রুপ অফ ওয়ার্ডটা হয়ে যাবে ফ্রেজ, ঠিক আছে। এখন একটা কন্ডিশনাল সেন্টেন্সে মেন ক্লজ থাকবে। মেন ক্লজ কি? যে ক্লজটা অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না, মানে পাশে যে ক্লজটা থাকবে তার উপর নির্ভর করবে না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, তাকে আমরা বলবো মেন ক্লজ। আর এই পাশে যে থাকবে তার নাম হচ্ছে কন্ডিশনাল ক্লজ, বা হ্যাঁ কন্ডিশনাল ক্লজই বলো। অনেক ইফ দিয়ে শুরু থাকে বলে অনেক সময় ইফ ক্লজও বলা হয়, তো ইফ ছাড়াও অন্যান্য ওয়ার্ডও থাকতে পারে। মোট কথা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সে মেন ক্লজ থাকবে একটা, আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা কন্ডিশনাল ক্লজ বলবো, ঠিক আছে। এটাকে তুমি সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারো। তো এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এর মধ্যে ইফ থাকতে পারে, হোয়েন দিয়ে শুরু হতে পারে, কিছু কন্ডিশনাল ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। এখন ব্যাপার হচ্ছে, সে নাই বুঝলাম, জিরো কন্ডিশনাল সেন্টেন্স কি? তো দেখো, জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে জিরো কন্ডিশনাল সেন্টেন্স যদি কোনো, এইদিকে ধরো একটা ক্লজ রয়েছে, এইদিকে একটা ক্লজ রয়েছে। এবারে স্যার মেন ক্লজ কি সব সময় বাক্যের শুরুতেই থাকবে? আর যে কন্ডিশনাল ক্লজের কথা বললেন, আমি এটা সিওএনডি লিখছি, অত লিখতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, সেটা কি সবসময় পরে থাকবে? না, এরকম কোনো ব্যাপার নয়। এ এখানেও থাকতে পারে, এ এইদিকেও থাকতে পারে, ঠিক আছে, এরকম থাকতে পারে। মোট কথা হচ্ছে আমরা দেখব, যদি এই মেন ক্লজটা, ভালো করে শুনবে, এই মেন ক্লজটা যদি তোমার ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বোঝায়। হুম, ধরো একটা উদাহরণ ধরো দিই, যে আচ্ছা একটা কাজ করো, বেশ ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ অথবা সায়েন্টিফিক ট্রুথ, এখানেই লিখে দিই সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, এরকম যদি বোঝায়, তাহলে এই মেন ক্লজটাতেও তোমার ফর্মুলাটা হবে এরকম, সাবজেক্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে V1 V5 আদার ওয়ার্ড। কখন বললাম, আবার বলছি, এরকম করে লিখে নেবে তোমরা সুন্দর করে, যদি আমার নোটে আছে, এরকম করে লিখবে যে যখন কন্ডিশনাল সেন্টেন্সটি, এখানে মেন ক্লজ না লিখে এটা এখানে লিখবে, যে যখন কন্ডিশনাল সেন্টেন্সটি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝাবে, তখন তখন মেন ক্লজের গঠনটি হবে এরকম, সাবজেক্ট প্লাস V1 প্লাস V5 প্লাস OW, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে মেন ক্লজটি হবে।
আবার কন্ডিশনাল ক্লজ যেটা থাকবে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, দুদিকে দুটো টেন্স সমান হবে, মানে সমান হবে বলতে সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে। ঠিক আছে? কেন? কারণ যখন কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ বোঝাবে, তখন কিন্তু অন্য ক্ষেত্রে নয়। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাই, যে বলছে ইফ ইট ইজ সামার, ইফ ইট ইজ সামার কমা ইট ড্যাশ হট, ইট ড্যাশ হট। অপশন এ ফেল্ট, অপশন বি উড ফিল, ফিল থেকে ফেল্ট আসছে অনুভব করা, অপশন সি ফিলস V5 যেটা, অপশন ডি উইল ফিল। ঠিক আছে? এরকম অপশন দেবে তোমাদের। তাহলে আমি কি করব, আমি দেখব গোটা সেন্টেন্সটাকে পড়ে একটা অর্থ বোঝার চেষ্টা করবো। বলছে ইফ ইট ইজ সামার, যদি গ্রীষ্মকাল হয় তাহলে এটা কি হবে, হট হবে। তো এটা তো একটা একটা মানে চিরন্তন সত্য কথা, মানে একদম ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যখন হবে তখন তুমি এই দিকে ক্লজটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, মানে সাবজেক্ট প্লাস V1 V5 হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে দেখো ইজ দিয়ে, এই দিকটাও কি হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে? এই দিকটার নাম হচ্ছে কন্ডিশনাল ক্লজ, আর এই দিকটার নাম হচ্ছে মেন ক্লজ। কেন মেন ক্লজ কন্ডিশন, আচ্ছা আমি লিখে দিই, তারপর মেন ক্লজ কেন কন্ডিশনাল ক্লজ কেন আমি বলছি। তাহলে এইদিকে কি বসাবে, এখানে হয় বসবে V1, দেখো সাবজেক্ট আছে ইট, তাহলে এবার কি বসবে, হয় V1 নয়তো V5। তোমাদের মাথায় একটা জিনিস ভরে নাও যে সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 V5, আর কিছু মনে রেখো না, কারণ তোমাকে টেন্সের কোয়েশ্চেন যদি দেয় তোমাকে ভুলটা দেবে ভার্বের কাছে, সাবজেক্টের কাছে কখনো ভুল দেবে না। তো তুমি সিম্পল প্রেজেন্ট টেন্স মানে V1 V5 কে মনে রাখো। ঠিক আছে? V5 মানে গোজ, ওয়েন্টস, ফিলস, এগুলো কখন হয়, যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, এগুলো তো জানি আমরা। তাহলে আমরা এখানে ইটটা দেখবো থার্ড পারসন সিঙ্গুলার কেন, সিঙ্গুলার কিনা। তো আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে ইট কি, ইট হচ্ছে থার্ড পারসন। এবার দেখবো সিঙ্গুলার না প্লুরাল, ইট মানে তো একটা, তো এটা সিঙ্গুলার, তো থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে V5 হবে। তো বলো অপশন এ এটা কি, এটা V2 হবে না, বাদ। অপশন বি তে উড চলে এসছে, উড ফুড কিচ্ছু হবে না, শুধু V1 হবে আর V5 হবে তার মধ্যে, তাই না? এবার এখানে থার্ড পারসন সিঙ্গুলার, তাই V5 খুঁজবো আমি। অপশন সি কারেক্ট আনসার, দেখো V5 আছে। বুঝতে পারলে? এবার এটাকে কন্ডিশনাল ক্লজ বলছি, এটাকে আচ্ছা এটাকে মেন ক্লজ বলছি, কারণ দেখো ইট ফিলস হট, এটা কি বলে উষ্ণতা অনুভূত হচ্ছে, তাই তো? তো এখন গরম লাগছে এরকম আর কি, বা গরম অনুভূত হয়। তো এটা কার উপর নির্ভর করছে এই ক্লজটা, অর্থ প্রকাশ করছে না, এ বাড়ির হেড, তাই একে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, কারোর উপর নির্ভর করছে না। কিন্তু তুমি শুধু এই দিকটা পড়ে দেখো তো, ইফ ইট ইজ সামার দিয়ে বাক্য কিছু ধরার কিছু নেই ক্লজ, তোমাকে আমি বললাম ইফ ইট ইজ সামার, যদি এটা গ্রীষ্ম হয় তুমি কি বলবে, স্যার তারপর কি বলুন, তাহলে কি হবে বলুন। অর্থাৎ এ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে না, এ কি করছে, মেন ক্লজের উপর ডিপেন্ড করছে অর্থ প্রকাশ করার জন্য, এই জন্য এর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার যেহেতু এখানে শর্তমূলক ওয়ার্ডটা লেগে আছে ইফ, তাই এর নাম আমরা দিচ্ছি কন্ডিশনাল ক্লজ। ক্লিয়ার হলো? সব একবার নয় দুবার করে দেখবে ভিডিও, সুন্দর করে গুছিয়ে এত কিছু লিখে নেবে। আর আমি এতগুলো কথা বলছি, আমি যতটা পেরেছি আনসার শিটে দেওয়ার চেষ্টা করেছি, তবু অনেক কিছু অতটা সম্ভব নয় দেওয়া। তো তোমরা তোমাদের মতো করে যেগুলো জানো লিখবে না, যেগুলো জানো না, আমি তো জানি না তোমরা কি জানো কি না জানো, তো সেগুলো তুলে নেবে, আমি সবগুলোই বলছি। ঠিক আছে? তাহলে জিরো কন্ডিশনাল বুঝতে পারলে। এবার আসবো আমরা, আজকে কিন্তু কন্ডিশনাল চ্যাপ্টার পুরো হয়ে যাচ্ছে, আর কোনোদিন কন্ডিশনাল চ্যাপ্টার নিয়ে এত আলোচনা করবো না, শুধু প্রশ্ন উত্তর করব। এবার দেখো ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল হয়ে গেল, এবার আসছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কি, ওই সেম আগেরটার মতোই কেস হবে, যে বাক্যটি যখন তোমার চিরন্তন সত্য বা ইউনিভার্সাল কি বলে ইটারনাল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ বলো, বা যেটা বলছো সায়েন্টিফিক ট্রুথ, এগুলো বোঝাবে না, তখন সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। অর্থাৎ তখন কি হবে,
তাহলে আমি এখানে লিখে দিই সায়েন্টিফিক ট্রুথ হবে না, ইউনিভার্সাল ট্রুথ হবে না, মানে বোঝাবে না, আমি বলতে চাইছি ট্রুথ যখন হবে না সেক্ষেত্রে কি হবে দেখো। তাহলে এখানে একটা ক্লজ, এখানে একটা ক্লজ, ধরে নিলাম এটা হচ্ছে মেন ক্লজ, এইদিকেও বসতে পারে, আমি একটা করে দেখাচ্ছি, এইদিকেও আসতে পারে এদিকেও আসতে পারে, কিন্তু রুলটা এক থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে তোমার কন্ডিশনাল ক্লজ। হলো? তো দেখা গেল যে কন্ডিশনাল, আমি এই দিকটা দিয়ে দেখছি কন্ডিশনাল ক্লজে কোনো একটা কন্ডিশনাল ওয়ার্ড আছে, ধরো আমি ইফ দিয়েই বললাম, ইফ, তারপর সাবজেক্ট আছে, তারপর তোমার সিম্পল প্রেজেন্ট টেন্স আছে V1 বা V5। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি V1 হতে পারে V5 হতে পারে, সেটা ডিপেন্ড করছে সাবজেক্টের ওপরে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে V5 হবে, তারপর আদার ওয়ার্ড অন্য কিছু এক্সটেনশন যদি এরকম থাকে কন্ডিশনাল ক্লজে, এবং এবং যদি তোমার এই বাক্যটি চিরন্তন সত্য বা কি বলে বৈজ্ঞানিক সত্য যদি না প্রকাশ করে, তাহলে কিন্তু তোমাকে এই দিকে শূন্যস্থান থাকবে, এই দিকে শূন্যস্থান থাকবে, তখন তোমাকে কি করতে হবে, মেন ক্লজটা লিখতে হবে, সাবজেক্টের সাথে তোমাকে একটা শ্যাল, আর V1 V5 হবে না চিরন্তন সত্য প্রকাশ না করলে, শ্যাল বা উইল বা ক্যান বা মে, বেশি শ্যাল আর উইলের মধ্যেই থাকে। ক্যান মেটাও লিখে দিলাম, কারণ এখন আবার বলছি না অ্যাডভান্স লেভেলে দিচ্ছে, ক্যান মেও কিন্তু ফিউচার সেন্স প্রকাশ করে, আমি বলে দিচ্ছি এই ব্যাপারটা। তারপরে এদের এগুলো মডালস, মডাল এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসে। এরা তো সাহায্য করতে এসছে, অক্সিলারি ভার্ব মানে কি সাহায্য করতে আসা, কাকে, এই মেন ভার্বকে, এটা 1 নম্বরে বসবে। ঠিক আছে? ক্যান আর মে এলো, শ্যাল উইল বেশি দেয়, এই দুটো এলো এই কারণেই, কারণ যতগুলো মডালস আছে তাদের মধ্যে এই চারটে একমাত্র ফিউচার সেন্স প্রকাশ করে, অন্য মডালসগুলো ফিউচার সেন্স প্রকাশ করতে পারে না। ক্যান মে এরা ফিউচার সেন্সকে প্রকাশ করতে পারে, যেমন শ্যাল উইল পারে তেমন। যেমন ধরো বললাম আই ক্যান প্লে, আমি খেলতে পারি, বা আই ক্যান গো, আমি যেতে পারি, তো আমি কি এখনো গেছি, আমি কি এখনো গেছি, আমি যেতে পারি মানে আমি ওখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার, আমি সেখানে যেতে পারি, তো এখনো যাইনি, তো তাহলে ফিউচার সেন্সকে প্রকাশ করছে। ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, হয়েছে কি বৃষ্টি, হয়নি তো এখনো, ফিউচারের কথা বলছি, সো এগুলা ফিউচার সেন্স দেয়, ক্যান মে, ওই জন্য এই দুটোকেও ধরে নিলাম, ওকে, দিতে পারে। তাহলে কি বললাম, বাক্যটি দেখব যদি চিরন্তন সত্য না হয় বা সায়েন্টিফিক ট্রুথ না হয়, তাহলে একদিকে দিয়ে দিবে তোমাকে, যে কোনো এক দিকটা দিয়ে দিবে, হয় এই দিকটা দেবে নয়তো এই দিকটা দেবে, তোমাকে মানে করে বুঝতে হবে, তারপর অন্যদিকে বসাতে হবে। ঠিক আছে? এই দিকে ধরো যদি দিয়ে দিল ক্যান শ্যাল উইল মেন মধ্যে একটার V1, তাহলে তুমি শিওর হয়ে যাও এই দিকে তোমার কি হবে, প্রেজেন্ট টেন্স V1 বা V5। শুধু এইগুলো মনে রাখো, ভার্বগুলো আমি বলছি অতগুলো মনে রাখবে না, কারণ ওগুলো চেঞ্জ করে না, চেঞ্জ করে ভার্বের কাছে। একটা উদাহরণ দিই, ধরো বলছে যে ইফ ইউ মেক ডিলে, ইফ ইউ মেক ডিলে, যদি তুমি দেরি করো, হ্যাঁ, ইউ ড্যাশ দ্য ট্রেন, গেল, অপশন দিয়েছে সব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, উড মিস, অপশন বি, তোমরা মনে মনে উত্তর করতে থাকো, শ্যাল মিস, অপশন সি উইল মিস। ঠিক আছে? আচ্ছা, আর অপশন ডি শুড মিস। তো তুমি কি করবে এই ধরনের কোয়েশ্চেন গুলো, দেখো তুমি পড়ে বুঝতে পারছো, যদি যদি আসা মানে এটা হচ্ছে শর্ট কন্ডিশনাল সেন্টেন্স, শর্ত বোঝাচ্ছে। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, তোমাকে দেখতে হবে এই দিকটা দিয়ে দিয়েছে কন্ডিশনাল ক্লজটার ভার্বটার কাছে যাবে, ভার্ব মেক, ক নম্বর মেক হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে যদি তুমি দেরি করো তাহলে ট্রেনটা মিস করবে, এরকম বলতে চাইছে। তো এটা কি কোনো চিরন্তন সত্য সায়েন্টিফিক ট্রুথ এসব বোঝাচ্ছে, বোঝাচ্ছে না। তাহলে এইদিকে V1 V5 থাকলে আমি কি বললাম, মেন ক্লজটা এই যে দেখো, এইদিকে যদি V1 V5 থাকে, এইগুলো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ এইসব হ্যানা ত্যানা না বোঝায়, তাহলে
এইদিকে মেন ক্লজে ক্যান, শ্যাল, উইল, মে আর তার সাথে ভি ওয়ান হবে। তো চারটে অপশনের মধ্যে দেখো, চারটে অপশনের মধ্যে অপশন এ কে কেটে দেবো কারণ উড আছে, অপশন ডি কে কেটে দেবো শুড আছে, কারণ আমার চাই কি কি, শ্যাল, উইল, ক্যান আর মে, আর তার সাথে ভার্বের 1 নম্বর ফর্ম হয়। তো এই চারটের মধ্যে কি হবে দেখো, উইলও আছে, শ্যালও আছে, স্যার তাহলে কোনটা হবে? তুমি দেখো এখানে কে আছে, ইউ। শ্যাল কখন হয়? শ্যাল হয় আই আর উই ফার্স্ট পার্সনের সাথে, কিন্তু এখানে কি আছে, ইউ সেকেন্ড পার্সন, তাহলে শ্যালও হবে না। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ধরে ধরে বললাম, সুন্দর করে ভিডিওটা দেখবে, লিখে নেবে, ঠিক আছে? একটা করে পুরো চ্যাপ্টার হয়ে যাচ্ছে, এর থেকে আর কি বলবো বলো ডিটেলে। বেশ, তাহলে থার্ড কন্ডিশনালে আসছে এবার। টোটাল চারখানা আছে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কি হচ্ছে এবার চলো দেখি। বলছে ইফ ক্লজটা যেটা আছে, হ্যাঁ আমি ডাইরেক্ট লিখছি, এটা মেন ক্লজ এখানেই করে দিই। এই যে ইফ ক্লজটা প্রথমে লিখলাম, এটা যদি এবার এই যে প্রেজেন্ট টেন্সে ছিল, এবার এটা হয়ে গেল ভি টু মানে পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনাইটে, ঠিক আছে? যদি এরকম হয়ে যায় তাহলে মেন ক্লজের ভার্বের কি পরিবর্তন হবে? এই যে মেন ক্লজ, তার ভার্বের কি পরিবর্তন হবে সেটাই আমরা দেখব। কি পরিবর্তন হবে? কিছুই না, তুমি উইল কে উড করে দাও, ক্যান কে কুড করে দাও, মানে ভি ওয়ান, দেখো কি ট্রিকগুলো শেখো। ভি ওয়ান ভি ফাইভ কি হলো, এক ঘর এগিয়ে গেল। তো আমাদের কি ছিল আগেরটাই বলো তো, শ্যাল, উইল, ক্যান আর মে। তো এগুলোকে কি করব, এগুলোকে এক ঘর করে এগিয়ে দেবো। বলে তার শ্যালকে শুট করবেন না কেন? অনেকে এখানে জানে না, তাদেরকে বলে রাখি, শ্যালের পাস ফর্ম কখনো শুড বলবে না। শ্যালের পাস ফর্ম শুড হয় না, শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, সেও শুড মানে উচিত, ঠিক আছে? শ্যালের পাস ফর্ম কিন্তু শুড নয়। শ্যাল আর উইলের পাস ফর্ম একটাই, যেটাকে বলি উড, মাথায় রেখো। তাই আমরা শুড লিখবো না। আর ক্যানের পাস ফর্ম কুড, মেয়ের পাস ফর্ম মাইট। আর আমরা জানি কি, এগুলো হচ্ছে মডালস, তাই মডালস এর পাশে সবসময় ভার্বের, মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। এই হচ্ছে স্ট্রাকচার। হয় তোমাকে এই দিকটা দিয়ে দেবে, এই দিকটা দিয়ে দেবে, এই দিকটা বসাতে হবে, মানে ভি2টা বসাতে হবে, নয়তো ভি2 দিয়ে দেবে, তুমি এইদিকে উড, কুড, মাইট এগুলোর মধ্যে একটা দেখবা থাকবে, বসিয়ে দিবে, আর ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দেবে, ঠিক আছে? একটা উদাহরণ দেখাই। ধরো বললো বেশ, আই উড টেল ইউ, আই উড টেল ইউ, আমি তোমাকে বলবো দ্য আনসার। ইফ আই ড্যাশ হোয়াট ইট ওয়াজ, ঠিক আছে? চারটে অপশন আছে। অপশন এ আমি এখানে লিখছি ছোট ছোট করে, অপশন এ নো, অপশন বি নিউ, অপশন থ্রি নোন, এরকম, ঠিক আছে? আর নান অফ দ্য অ্যাভাব বা নোয়িং এরকম কিছু দিয়ে দিল। তো তুমি কি দেখবে, ইফ আছে মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স, তাহলে তুমি দেখবে এই দিকে কি আছে, ওই দিকটা কন্ডিশনাল, এই দিকটা হচ্ছে মেন। মেনে কি আছে, উড প্লাস, এই দেখো টেল ভি অন, উড প্লাস ভি অন, তাহলে দেখো এই দেখো উড প্লাস ভি অন যদি এই দিকটা থাকে, এই দিকটা কি হবে, ভি2 হবে। তাহলে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম কোনটা, নিউ, তাহলে এখানে অপশন বি হবে কারেক্ট আনসার, নিউ। এই তো ব্যাপার। এটাকে এরর কারেকশনে কি করে দেবে দেখে নিই, আমি কিন্তু আর এটা নিয়ে আর বলবো না, তাই যা হবে আজকে একবারই। এইখানটায় কি করবে দেখো, এটা ধরো এরর কারেকশনে কিভাবে দেবে, গোটা বাক্যটা দিয়ে দিল যে এখানে নো দেবে, হ্যাঁ, কিন্তু তোমাকে বলবে কোথায় কোন পোর্শনটা ভুল আছে। তো তুমি কি করবে, তুমি দেখবে এইদিকে উড প্লাস ভি ওয়ান আছে, তাহলে এইদিকে মেন ভাবটা 2 নম্বর হতে হবে, কিন্তু আছে কি 1 নম্বরে, তাই এইখানে ভুলটা আছে, এই জায়গাটা এখানে নিউ করতে হবে, কে এন ই ডাব্লিউ। বোঝা গেল? এবার আসছি ফোর্থ কন্ডিশনাল।
ঠিক আছে? আচ্ছা ফোর্থ কেন হবে? 0 হলো, 1 হলো, 2 হলো, থার্ডও তো হয়ে গেছে। তো 4টে তো হয়ে গেছে। নাকি 4টে হয়নি? আমি কি ভুল বলেছি? দেখে নিই। 0, 0 এটাও 0। পাস কন্ডিশনাল। ঠিক আছে? এটা ফার্স্ট কন্ডিশনাল হলো। আচ্ছা থার্ড হয়ে গেল না? এটা থার্ড নাম দিয়ে দিয়েছি নাকি সেকেন্ড বাদ দিয়ে? সরি। এটা সেকেন্ড হবে। এটাকে সেকেন্ড করে দিবে। তাই বলছি। এত তাড়াতাড়ি শেষ কি করে হয়? এটাকে সেকেন্ড বলবে। 0-র পর 1, 1-এর পর তো 2 হবে না? এটাকে সেকেন্ড বলবো। এত কোয়েশ্চেন না আমারও এক্সাইটমেন্টে ভুল হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশনাল। প্রচুর কোয়েশ্চেন আর প্রচুর নতুন নতুন জিনিস তোমাদেরকে শেখাবো বলে আসছি। এক্সট্রা ক্লাস নেবো অনেক। তাহলে হয়ে যাবে। থার্ড কন্ডিশনাল। এটা সেকেন্ডে লিখবে, ঠিক আছে? এবার থার্ডে যাবো। তাড়াহুড়োর মাথায় যদি বানান টানান ভুল করি, এগুলো একটু মানিয়ে নেবে তোমরা। 4 মাস কোর্স ডিউরেশন বুঝতে পারছো, তাহলে আগাতে হচ্ছে ওই জন্যই আর কি। তাও আমি অনেক ধরে বলছি অনেকের সুবিধার্থে আগের দিনের থেকে। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি হবে? থার্ড কন্ডিশনের ক্ষেত্রে একটা তোমার চলে আসবে এরকম, ইফ প্লাস সাবজেক্ট প্লাস, মানে পাস্ট টেন্স ছিল আগেরটা, এবার চলে আসবে পাস্ট পারফেক্ট। এক ঘর এগিয়ে যাবে, হ্যাড প্লাস ভি3, এদিকে আদার ওয়ার্ড। তো এটা হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এদিকে কি থাকবে? মেন ক্লজ। তো এই যে মেন ক্লজের ভার্বটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। কি করব? কিছুই না, জাস্ট যেগুলো ছিল সেকেন্ড কন্ডিশনালে, কি ছিল? উড, কুড, মাইট, এদের সাথে একটা করে হ্যাভ চলে আসবে প্লাস ভি3। দেখো এটা লজিক শোনো, এগুলো কেউ বলবে না। লজিক শোনো, কখনো প্রশ্ন করেছো উড হ্যাভ হয় কখনো? স্যার উড হ্যাজ হয় না কেন? স্যার উড হ্যাড হয় না কেন? কুড হ্যাজ হয় না কেন? কুড হ্যাড হয় না কেন? কুড হ্যাভই কেন হয়? উড হ্যাভই কেন হয়? শিখে রাখো, শিখে রাখো। উড, কুড, মাইট, এগুলো কি বললাম? এগুলো হচ্ছে মডালস। রুল অনুযায়ী মডালসের পর মেন ভার্বের 1 নম্বর ফর্ম বসে। মনে রাখবে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আগের দিন বলেছি সম্ভবত। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ ভি5। ঠিক আছে? হ্যাজ হচ্ছে ভি5। আর আমাদের কি চাই বললাম? উড, কুড, মাইট, এরা কি চায়? মেয়ে সব, মানে যত মডালস আছে সবাই চায় ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে হ্যাভ হচ্ছে ভার্বের 1 নম্বর, কারণ হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, আর প্লুরাল ভার্বকে আমরা ভি1 বলি। ওই জন্য উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়, কখনো উড হ্যাজ হয় না, কুড হ্যাজ হয় না, উড হ্যাডও হয় না। কারণ এদের রুল কি? উড, কুড, মাইট এরা সবসময় পাশে ভি1 নেবে, ভি2ও নেবে না, ভি5ও নেবে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমরা যখন দেখবো এখানে কন্ডিশনাল ক্লজটা হ্যাড প্লাস ভি3 আছে, ঠিক আছে, তখন আমরা মেন ক্লজটাতে উড, কুড, মাইট, তার সাথে হ্যাভ, আর বললাম আরেকটা জিনিস শিখে রাখো, হ্যাভ অ্যাজ হ্যাড এর পর সবসময় মেন ভার্ব 3 নম্বর ফর্ম হয়। হ্যাভ ভার্বের পর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এগুলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পর 3 নম্বর ফর্ম হয়। তো এখানে আবার 1 নম্বর করে দিও না। শুধু উড, কুড, মাইট হলে ভি1 হবে, কিন্তু যখনই এর সাথে হ্যাভ চলে এলো তখন সেটা এই হ্যাভ দেখে এই ভাবটা বসবে, মানে পাশের ভাব দেখে পাশের ভাব বসে। উড, কুড, মাইট দেখে হ্যাভ বসলো ভি1, আবার হ্যাভকে দেখে এখানে এ বসবে ভি3। ঠিক আছে? লিখে নেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এরা হ্যাভ ভার্ব। এদের পর মেন ভার্বে 3 নম্বর ফর্ম বসে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা উদাহরণ দেখে দিই। ইফ হি ড্যাশ, ইফ হি ড্যাশ আ হিউম্যান বিং, আ হিউম্যান বিং, comma, he would not have, he would not have done this. বিভিন্ন রকম অপশন থাকবে, দেখে নাও। এখানে অপশনগুলো বেশ মজার আছে। আমি সেই প্রশ্নগুলো আনছি যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে। ইজ, ওয়াজ, হ্যাড বিন,
আর ওয়্যার। রুল কি আমাদের? রুল হচ্ছে দেখবো যে দিকটা দেওয়া আছে সেখানে দেখো উড হ্যাভ ভি থ্রি, নট মাঝে আসতেই পারে, নেগেটিভ সেন্টেন্স হতেই পারে, এটাকে নিয়ে ভাববে না। উড হ্যাভ ভি থ্রি, তো আমরা ফর্মুলায় কি দেখলাম? উড কুড মাইট হ্যাভ ভি থ্রি থাকলে কন্ডিশনাল ক্লজে আমি কি লিখবো? হ্যাড প্লাস ভি থ্রি লিখবো। তাহলে এখানে হ্যাড প্লাস ভি থ্রি কোনটা? ওয়ারও নয়, ইজও নয়, ওয়াজও নয়, এরা হ্যাড প্লাস ভি থ্রি কি হ্যাড আছে কোথাও নেই, একমাত্র হ্যাড আছে অপশন সি তে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার বিনটা কি জিনিস? ভি থ্রি বিনটা, হ্যাঁ, অ্যাম ইজ আর, তার পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার, তার ভি থ্রি মানে এটা ভি ওয়ান অ্যাম ইজ আর, ভি টু ওয়াজ ওয়্যার, ভি থ্রি হচ্ছে বিন, ভি ফোর হচ্ছে মানে কন্টিনিউয়াস যেটা আইএনজি ফর্ম বিং, এটা ভি ফোর, তো এটা ভি থ্রিতে আছে। হ্যাঁ, বি মানে হওয়া, হওয়া, এটা মেন ভার্ব হিসাবেই কাজ করছে। যে যদি ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিং, যদি সে একটা হিউম্যান বিং হতো, হি উড নট হ্যাভ ডান, সেটা করতে পারতো না। তো এখানে হওয়াটা মেন ভার্ব, তো মেন ভার্বে 3 নম্বর ফর্ম বসেছে বিন। ওকে, তো আমাদের কন্ডিশনাল চ্যাপ্টার কভার হয়ে গেল একটা কোয়েশ্চেনের মাধ্যমে, আর এটা নিয়ে আলোচনা হবে না। নেক্সট কোয়েশ্চেন, তাহলে না, তাহলে আগের কোয়েশ্চেনটা আমাদের কি হবে উত্তর? দেখো, কই গো, আচ্ছা কোয়েশ্চেন আছে এইখানটায়, এই যে স্লাইডে, এই যে, তাহলে দেখো আমরা পারবো কি পারবো না এবার তোমরা নিজেরাই চেক করো। ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, আই ড্যাশ দ্য সিচুয়েশন, আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতাম। আয়ের পর কেন ওয়্যার? এটা আমরা যখন অবাস্তব, এটা আমি ব্যাখ্যা দেবো, ক্লার্কশিপে আসবে এই কোয়েশ্চেন একটা। তো অনেক পরীক্ষাতে আসছে, জিএনএম এ মনে হয় এসেছিল একবার। তো কি বলছে দেখো, একবার হালকা বলে দিই, এটা নিয়ে আরেকদিন পড়বো। যখন আনরিয়াল সিচুয়েশন বোঝাবে, অবাস্তব পরিকল্পনা, অবাস্তব মানে ব্যাপার বোঝাবে, কল্পনা বোঝাবে, অবাস্তব কল্পনা, তখন কিন্তু সাবজেক্ট যেই হোক না কেন তারপরে ভিটু হিসাবে ওয়্যার হবে। ঠিক আছে? তো যদি আমি তুমি হতাম, সম্ভব কি? এটা অবাস্তব, আমি তুমি হওয়া সম্ভব না, সেই জন্য এটা ভিটু হয়েছে। তো এটা ঠিকই আছে, অনেকে আবার ভুল ভাববে। তাহলে এটা ভি টু এ আছে। আমরা কি বললাম? যদি এইদিকে ভি টু থাকে তাহলে মেন ক্লজে কি খুঁজবো? সেই মেন ক্লজে কি খুঁজবো? এই যে তোমাদের হয়তো অনেকে পেরেছো, তোমাদের আবার দেখে দিই। এই যে, কই গো, এই যে দেখো, কন্ডিশনাল ক্লজে যদি ভি টু থাকে, দেখো ভি টু আছে, তাহলে মেন ক্লজে উড কুড মাইটের সাথে ভি ওয়ান হবে। তাহলে উত্তর এখানে কোনটা হবে? ভি টু আছে, তাহলে উড কুড মাইট খুঁজবো আমরা। অপশন এ একবারেই বাদ, উড নেই, কুড নেই, মাইট নেই। অপশন বি তে আছে, সি তে আছে। তো দেখো সি তে উড হ্যাভ ভি থ্রি আছে, আমাদের দরকার কি? উড কুড মাইটের সাথে ভি ওয়ান, তো একমাত্র সেটা আছে অপশন বি তে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, উড প্লাস ভি ওয়ান আছে। পরে কোয়েশ্চেন, হি ট্রাইড হিজ বেস্ট, সে তার মানে সর্বোচ্চ একদম চেষ্টা করেছিল, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল, এটাকে দেখো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোয়েশ্চেন পরীক্ষায় আসবে। যে সে তার, সে যতটা যতটা মানে তার যে বেস্ট একদম দিয়ে দিয়েছিল, দিয়ে চেষ্টা করেছিল। তো একে নাবাচক করতে হবে। এবার বাক্যটাকে নাবাচক মানে এই নয় যে আমি নট ঢুকিয়ে দিলাম আর হয়ে গেল শুধু, নট তো হবেই, নাবাচক করতে গেলে আমার তো নট লাগবেই। তার সাথে সাথে বাক্যের অর্থের যেন কোনো রকম পরিবর্তন না হয় সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? সে সর্বরকম চেষ্টা করেছিল, হি ট্রাইড হিজ বেস্ট মানে, তার মানে এই নয় আমি শুধু সে না নট বসিয়ে দিলাম দিয়ে তার মানে হচ্ছে সে সর্বরকম চেষ্টা করেনি, সর্বাত্মক চেষ্টা করেনি, হবে? তাহলে তো মানেটা চেঞ্জ হয়ে যাবে। আমাকে এমন করে বলতে হবে যাতে অর্থ ঠিক থাকে, আবার তার সাথে সাথে নেগেটিভ সেন্টেন্স মানে নো নট এগুলো আসে, নো নট নেভার হেনা তেনা এগুলো নেগেটিভ ওয়ার্ডগুলো আসে, তাই না? তাহলে দেখো আমি সবগুলোতেই দেখো নট আছে, নট আছে, নো নো আছে, নট আছে, এরকম রয়েছে। এবার আমাকে কি করতে হবে? সঠিক মানে কোনটা দেখতে হবে। প্রথমে দেখো হি ডিড নট ট্রাই, এটাকে কোনো রুল নেই, এটাকে শুনে শুনেই করতে হবে মানে অর্থ দেখে। হি ডিড নট ট্রাই এ লিটিল, সে অল্প চেষ্টা করেনি, তাই কি? তাই কি? তাই তো নয়, সে সর্বাত্মক চেষ্টা করেছে, অল্প করেনি তা তো বলেনি, তো অপশন এ হবে না। অপশন বি দেখো, হি ডিড নট স্টে আনমুভড, হি ডিড নট স্টে আনমুভড, সে আনমুভড ছিল না মানে সে কিছুই করেনি আর কি, এরকম একটা ব্যাপার, তো এটা হবে না। অপশন ডি দেখো, হি ডিড নট টার্ন অল স্টোন, সে সমস্ত স্টোনকে টার্ন করেনি মানে সমস্ত কাজ, এখানে স্টোন টার্ন করেনি মানে সে সব কিছু চেষ্টা করেনি এরকম, মানে কিছু সব কিছু করেনি, কিছু কিছু করেছে এরকম বলছে, কিন্তু তা হি লেফট নো স্টোন আনটার্ন মানে সে একটাও, এটা একটা ফ্রেজ,
সে একটাও কিন্তু তোমার মানে কি বলবো, সর্বাত্মক চেষ্টা করেছে, একটাও কোনো কিছু ছাড়েনি যে এটা করব না, এটা থাক পরে দেখবো, এরকম না, সে সব রকম দিয়ে চেষ্টা করেছে। তো হি লেফট নো স্টোন আনটার্ন, সে কোনো স্টোনই ছাড়েনি, সব রকম স্টোন দিয়ে, সেখানে স্টোন মানে বুঝতে পারছো কাজ, সব রকম ভাবে উপায় দিয়ে, কাজ দিয়ে, মেথড দিয়ে সে চেষ্টা করেছিল। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় খুব আসে। পরের কোয়েশ্চেন চলো, সিনোনিম, সমার্থক শব্দ, ঠিক আছে? তো সিনোনিমের উপর একটা স্পেশাল ক্লাস, একটা কি অনেকই হবে, আমি বলে দেবো, এগুলো পাঁচ মিশিলি হচ্ছে এখন। সিনোনিম অফ সেরেন্ডিপিটাসলি এর মানে কি? দেখো আমি তোমাদেরকে একটা কথা আগের দিন বলছিলাম ওয়ান ওয়ার্ড এটা ওটা করার সময়, যে নেমোনিক্স মানে ভোকাবুলারি মুখস্থ করার কিছু টেকনিক রয়েছে, তার মধ্যে একটা জাপানিজ টেকনিক হচ্ছে নেমোনিক্স। স্টোরি টেলিং মেথড, একটা এর কাছাকাছি গল্প আমি বানিয়ে নেবো, এই ওয়ার্ডটার কাছাকাছি একটা হাসির মজার গল্প বানিয়ে নেবো, শব্দ বানিয়ে নেবো, গল্প বানিয়ে নেবো, যাতে আমার মনে থাকে আর কি। অথবা রুট ওয়ার্ড, যেমন সাইড দিয়ে আগের দিন দেখিয়েছিলাম, রুট ওয়ার্ডের মাধ্যমে আমরা শিখবো, এইগুলোর মাধ্যমে ভোকাবুলারি করলে অনেকটা মনে থাকবে। আমি আজকে তোমাদেরকে একটা শেয়ার করব নোটস, হ্যান্ড রিটেন, যারা পুরাতন তাদের কাছে আছে, নতুনরা পেয়ে যাবে, এবং ক্লাসটাও দিয়ে দেবো যে কিভাবে করতে হয় দেখিয়ে দেবো, ঠিক আছে? ক্লাসের মধ্যে রয়েছে, সেটা লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমি একটা গল্প মনে রাখবো, তো এখান থেকে একটা কাছাকাছি গল্প তোমরা বানাবে। আমি আপাতত আমার মাথায় যেটা এসছে, এবার সবগুলোতে বানানো সম্ভব নয়, এক্ষেত্রে এটা কাছাকাছি হয়েছে, খুব ভালো হয়নি। সেরেন্ডিপিটাসলি থেকে একটা মনে করো সরেনদ্বীপ, সেরেন্ডিপিটাসলি থেকে সরেনদ্বীপ, সরেনদ্বীপ বলে একটা লোক, সে খুব ভাগ্যবান। এই যে কথাটা মনে হবে স্যার এটা তো মনে রাখতে পারবো, এত গল্পের মনে রাখার দরকার নেই, কিন্তু কিছুদিন পর যখন প্রচুর ভোকাবুলারি হয়ে যাবে তখন আমার গল্পটাই মনে আসবে যে স্যার একদিন সন্ধ্যাবেলায় ক্লাসে এইটা সরেনদ্বীপ বলে একটা লোকের কথা বলছিল, সে কেমন ছিল, সে খুব ভাগ্যবান ছিল। অর্থাৎ সেরেন্ডিপিটিয়াসলি থেকে সরেনদ্বীপ, সরেনদ্বীপ কেমন ছিল, খুব ভাগ্যবান ছিল। তো ভাগ্যবান লাক থেকে লাকিলি, এটা অ্যাডভার্ব যেহেতু তাই এটাকে অ্যাডভার্ব বানিয়ে দেওয়া হয়েছে, হয়ে গেল উত্তর, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো সেরেন্ডিপিটিয়াসলি মানে হচ্ছে ভাগ্যক্রমে, লাকিলি, জীবনে ভুলবে না এই গল্পটা, মজার ছড়াটা। 25, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কনজাংশন থেকে কোয়েশ্চেন পাবে, এটা কনজাংশন থেকে এসছে। আমরা শিখবো অ্যান্ড, অলদো, নেভারথিলেস, ইন কেস, এগুলোর ব্যবহার কোথায় কি ব্যবহৃত হয়। এখন এখানে আমরা শিখবো যেটা, এখানে উত্তর কি হবে দেখো, হি ডিড নট স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম করেনি, ড্যাশ, হি পাস দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশন পরীক্ষাটা পাস করেছিল, এরকম বলছে। কিন্তু আমি এখানে কি বসাবো, আমি যদি অ্যান্ড বসাই কি দাঁড়াচ্ছে দেখো, সে কঠোর পরিশ্রম করেনি এবং সে এক্সাম পাস করেছে, হবে কখনো? অ্যান্ড আসছে না। অ্যান্ড কি করে, অ্যান্ড কনজাংশনটার কাজ কি, অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আমি কনজাংশনের ডিটেলে বলবো, চিন্তা নেই, আপাতত কেটে কেটে যেগুলো বলছে সেইগুলোই লিখে রাখবে পাশে, অনেক কাজে লাগবে। অ্যান্ড সব সময় দুই দিকে ব্যালেন্স করে চলে, দুই দিকে হ্যাঁ সমান জিনিসকে যুক্ত করবে, সমান দুটো ক্লজকে যুক্ত করবে, অপোজিট ক্লজকে যুক্ত করবে না। এখানে দুটো অপোজিট ক্লজ আছে দেখো, একটা কঠোর পরিশ্রম না করা, একটা পাস করা, তাই না? অপোজিট তো হবে না। অলদো কি, অলদো হচ্ছে যদিও তবুও, এখানে হি ডিড নট স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম করেনি যদিও সে পাস করেছে, এটার থেকে বেস্ট হচ্ছে এরকম মনে হবে সবগুলোই উত্তর। ইন কেস মানে হচ্ছে যদি, ইফ যেটা, যদি সে পাস করেছিল মানেও আসবে না এটা, উত্তর হবে নেভারদিলেস। এবার নেভারদিলেস কোথায় হয় আমাদেরকে দেখতে হবে, দেখো নেভারদিলেস মানে হচ্ছে তথাপি বা তবুও বা তা সত্ত্বেও, বলছে কোনো কিছু আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি এমন বোঝাতে নেভারদিলেস হয়, মনে রাখবে এটা। কোনো কিছু তুমি আশঙ্কা করেছো, যে তুমি আশঙ্কা করছিলে যে আমার কঠোর পরিশ্রম করেনি, ওই ছেলেটা ফেল হয়ে যাবে গো, কিন্তু তার সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি, পাস করে গেছে, এই ক্ষেত্রে নেভারদিলেস এই কনজাংশনটা আমরা ইউজ করব। ভিভি ভিভিআই কিন্তু মাথায় রাখবে, বাকিগুলো এটা অনেক সময় অনেক গন্ডগোল করে ফেলো। তো এই এক্সপ্লেনেশনটা মনে রাখবে, দেখবে করে দিয়ে আসতে পারবে। তো অপশন সি দেখো, হি ডিড নট স্টাডি হার্ড, সে কঠোর পরিশ্রম করেনি, নেভারদিলেস তথাপি সে এক্সামে পাস করেছে, সো আশঙ্কা করেছিল বাট পাস করে গেছে, এটাই সবথেকে বেস্ট। এবার একটা ফ্রেজাল ভার্বের প্রশ্ন দেখো, গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি, দ্য কনসার্ট উইল ড্যাশ অ্যাট 8 PM, কনসার্টটা 8টার সময় বোঝাই যাচ্ছে হয় শেষ হবে শুরু হবে, কিছু একটা বলতে চলেছে, উইথ দ্য পারফরমেন্স বাই দ্য ওপেনিং ব্যান্ড,
এটা পারফরমেন্স দিয়ে ওপেনিং ব্যান্ডের। এই যে কিক দিয়ে আমরা আজকে গ্রুপ ভাব শিখবো, কিক দিয়ে। তো দেখো আগে আমরা পড়ে নিই, কিকের সাথে যখন ব্যাক লেগে যাবে তো কিক ব্যাক মানে হচ্ছে টু রিল্যাক্স বা টেক ইট ইজি, কোনো কিছু রিল্যাক্স করা বাট ইজিলি নেওয়া বা রিল্যাক্স করা। কিকের সাথে আউট বসলে তার মানে টু ফোর্স সামন, কাউকে বাধ্য করা, টু লিভ অর এক্সপেল দেম ফ্রম এ প্লেস অর গ্রুপ, কোনো একটা গ্রুপ থেকে কাউকে তুমি বাধ্য করছো, হ্যাঁ, পালিয়ে যেতে, সরে যেতে, তাড়িয়ে দিচ্ছে, এরকম ব্যাপার আর কি, বাধ্য করা। কিক ইন মানে হচ্ছে টু কন্ট্রিবিউট, দান করা, ডোনেট করা, টাকা পয়সা এসব দান করাকে বোঝায়। বা টু স্টার্ট হ্যাভিং অ্যান অ্যাক্ট, কোনো কিছু কাজ করা, শুরু করা। কিক অফ মানে হচ্ছে টু বিগিন অর স্টার্ট সামথিং স্পেশালি অ্যান ইভেন্ট অর গেম। কিক অফ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, কিন্তু বিশেষ করে একটা ইভেন্ট, কোনো একটা ইভেন্ট বা কোনো একটা খেলার ক্ষেত্রে আমরা কিক অফ বলবো। তো এক্ষেত্রে একটা ইভেন্টের কথা বলছে, দেখো ব্যান্ড পার্টি আছে, সব আছে, কনসার্ট আছে, একটা ইভেন্ট। সো এখানে আনসার হবে অপশন কি, 26-এর অপশন কিক অফ, বি। বোঝা গেল? আমি আরো সুন্দর করে তোমাদের যেগুলো বললাম, এছাড়াও আমি দেখবো তোমাদের নোটে লিখে দিয়েছি সুন্দর করে, যে কিক অফ কোথা থেকে এলো, কি এলো না এলো, নোটে লেখা আছে। হ্যাঁ, কিক অফ শব্দটি বাংলা অর্থ তাহলে কি হলো, সূচনা করা বা শুরু করা। কোথা থেকে শব্দটা এসছে নোটে লেখা আছে। নেক্সট, আই ড্যাশ মাই ফার্স্ট ভোট ইন 2012। একটা চ্যাপ্টার রয়েছে, আমরা এগুলো করি না, এবং এসএসসি এমটিএস রিলেটেড যে এক্সামগুলো দেয় ওই এক্সামগুলোই তো এখন জিএনএম এনএম, ওই এক্সামগুলো থেকে কোয়েশ্চেনই জিএনএম এনএম বলো, হ্যাঁ, সামনে পঞ্চায়েত আসছে বা যে পরীক্ষাগুলো আসছে ওগুলোকেই তো কপি পেস্ট করছে, ওই জিনিসগুলোই তো এখানে ভরছে। তো কলোকেশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, তো এই চ্যাপ্টারটা আমি কি, এটা মানে ফিট ওয়ার্ড আর কি, কোন একটা ওয়ার্ডের সাথে ফিট আরেকটা ওয়ার্ড কি হবে এই ব্যাপারটা। যেমন হ্যাভ এ নাইস ডে, এটাই হবে হ্যাভ এ নাইস ডে, এটাই আমরা বলি, কখনো অন্য কিছু বলিনি। আরও কিছু অন্য কিছু বললাম বা কখনো বলেছি এরকম না, হ্যাভ এ নাইস ডে এটা একদম ফিক্সড। ঠিক আছে? তো সেক্ষেত্রে এইগুলো আমরা আমি যতটা পারবো তোমাদেরকে লিস্ট করে দেবো। আই ড্যাশ মাই ফার্স্ট ভোট ইন 2012। তাহলে ভোট দেওয়া, ভোট প্রদান করাকে বলে কাস্ট। আই কাস্ট মাই ফার্স্ট ভোট। অনেকে দিয়ে দেবে 2012 সালে আমি প্রথম ভোট দিয়েছিলাম, তো গেভ করে দেবে, কিন্তু না, ভোট প্রদান করার ক্ষেত্রে ফিট ওয়ার্ড হচ্ছে কাস্ট, নিক্ষেপ, প্রদান করা। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন, his dash explanation of the match problem made it much easier for the students to grasp the concept. এবার দেখো একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন এগুলো, এই কোয়েশ্চেনগুলোই সব পাবে বেশি, ভোকাবুলারি যা জানা থাকবে সেগুলো পারবে, তো সেই জন্য ভোকাবুলারির উপর জোর দেওয়া হবে। এখানে একটা অর্থ অনুযায়ী এই চারটের মধ্যে একটা বসবে, হিজ ড্যাশ এক্সপ্লানেশন অফ দ্য ম্যাথ প্রবলেম, তার যে ম্যাথের যে প্রবলেম তার এক্সপ্লানেশনটা, হ্যাঁ, এটাকে আরো ইজি করে দিয়েছিল ফর দ্য স্টুডেন্টস টু গ্রাফস দ্য কনসেপ্ট, যাতে সে কনসেপ্টটা গ্রাফস করতে পারে, অর্থাৎ আঁকড়ে ধরতে পারে, নিতে পারে, অ্যাকসেপ্ট করতে পারে গ্রাফস করা। তো এখানে কি এক্সপ্লানেশন হবে, অ্যাঙ্গুইশ এক্সপ্লানেশন, ওই একটা হতাশাজনক এক্সপ্লেনেশন, এটা না, এটা তো পজিটিভ সেন্সে বলছে, তো অ্যাঙ্গুইশ হবে না। টয়েল এক্সপ্লেনেশন, তার কঠোর ব্যাখ্যা বা তার পরিশ্রমী ব্যাখ্যা, না, পরিশ্রমী ব্যাখ্যা করা ভালো নয়। ভিরুলেন্ট মানে হচ্ছে হার্মফুল, এটা মনে রাখবে, ভিরুলেন্ট মানে হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর ব্যাখ্যা হয় কখনো, এটা হবে না, তাহলে অপশন ডি। আমি বলেছিলাম না যে তুমি না জানলেও অনেক সময় বাকি দু তিনটে যদি ওয়ার্ডের মানে জানো না, তুমি উত্তর করে দিয়ে আসতে পারবে অপশন টেস্ট করে। তাহলে আমরা কোজেন্ট কি, কোজেন্টটা একটু দেখে নেবো, এটা ভোকাবুলারিতে খুব আসে কোজেন্ট ওয়ার্ডটা। দেখো আমি লিখে দিয়েছি, কোজেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, লজিক্যাল বা কনভিনসিং, কোনো কিছু কনভিনসিং, মুগ্ধকর বা ভালো, লজিক্যাল যুক্তিপূর্ণ, ক্লিয়ার জিনিসটাকে কোজেন্ট বলা হয়, গ্রাহ্য যেটা, অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তাহলে এখানে ব্যাখ্যাটা কি, লজিক্যাল এক্সপ্লেনেশন বলতে পারো, ভালো লাগবে শুনতে। এবার এই কজেন্ট মানে যে লজিক্যাল বা ইমপ্রেসিভ বা তোমার ওই যে বললাম ক্লিয়ার বা কনভিনসিং, হুম, এই যে ব্যাপারটা, এটাকে আমাকে মনে রাখবো কি করে বললাম, নেমোনিক্সের মাধ্যমে। এই জন্য দেখো একটা ছবি দিয়েছি আমি, নেমোনিক্সের মাধ্যমে আমরা মনে রাখবো, অর্থাৎ কোজেন্টের কাছাকাছি একটা ফানি ওয়ার্ড মনে রাখো, যাতে তোমার না ভুলো কোজেন্ট মানে হচ্ছে কনভিনসিং টাইপের, ক্লিয়ার, লজিক্যাল টাইপের। কোজেন্টের কাছাকাছি আমি একটা ফানি ওয়ার্ড নিয়ে আসছি, এজেন্ট। কোজেন্টের কাছাকাছি একটা ফানি ওয়ার্ড, ধরে নাও এলআইসি এজেন্ট। তো দেখো একজন এজেন্ট একটা ফ্যামিলির সাথে হ্যান্ডশেক করছে, অর্থাৎ একে কনভিন্স করেছে একটা পলিসি করতে, এলআইসি একটা
পলিসি করাতে কনভিন্স করে দিয়েছে। তাহলে আমি কি মনে রাখবো? কোজেন্ট থেকে এজেন্ট, এজেন্টরা কি করে? কাস্টমারদেরকে কনভিন্স করে বা লজিক দিয়ে বোঝায় যে এত টাকা রাখলে এত টাকা হবে। আর তারা লজিক্যাল হয়, তারা ইমপ্রেসিভ হয়, তারা কনভিন্সিং হয়, তারা পুরো ক্লিয়ারলি স্কিমটাকে বুঝিয়ে দেয়। ক্লিয়ার হলো? তো কোজেন্ট থেকে এজেন্ট, এজেন্টরা কি করে? তার কাজটা মনে রাখলেই কিন্তু কোজেন্টের বাংলা মানে আমরা পেয়ে যাব বা সিনোনিম পেয়ে যাব। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে। নেক্সট কোয়েশ্চেন 29, dash lifestyles often lead to health problem such as obesity মানে মেদ হয়ে যাওয়া and heart diseases। কোন লাইফস্টাইল হেলথ প্রবলেম ঘটায়? মেদ হয়ে যাওয়ার মতো, হার্ট ডিজিজের মতো? সেডেন্টারি লাইফস্টাইল, শিডিউলাস, ডিসিপ্লিন লাইফস্টাইল, না পাংচুয়াল লাইফস্টাইল? তো ফিট ওয়ার্ড এগুলো সব ভোকাবুলারি, এবার ভোকাবুলারি আসছে, সব ভোকাবুলারি সেট পরপর কোয়েশ্চেন আছে এবার। তো দেখো, মনে রাখবে ডিসিপ্লিন আর পাংচুয়াল আগে বাদ দিয়ে দেবো। বলো কেন? কারণ পাংচুয়াল লাইফস্টাইল কি বা ডিসিপ্লিন লাইফ, পাংচুয়াল মানে সময়নিষ্ঠ, সময়ের কাজ সময় যে করে, ডিসিপ্লিনের মতো অনেকটা। তো এই লাইফস্টাইল কি তোমার হার্ট ডিজিজ হতে পারে? তো ভালো হবে, তুমি ঠিকঠাক খাবে, ঠিকঠাক চলবে, তো এটা রোগ হতে পারে না। তো এটা এই দুটো বাদ, কারণ রোগের কথা বলছে, নেগেটিভ ওয়ার্ড চাই আমার। ঠিক আছে? তো আমরা একটু আগে পড়লাম, এই যে দেখো সিডিউলাস, কোথায় গেল? সিডিউলাস ভিরুলেন্ট ছিল ওটা, বেশ। যাই হোক, কোথায় চলে যায়, এই যে সেডেন্টারি। তাহলে সেডেন্টারি মানেটা আমাকে মনে রাখতে হবে। সেডেন্টারি কথার অর্থ হচ্ছে তোমার যে তোমার কেউ দেওয়া আছে মনে হয়, দেখো এই যে সেডেন্টারি শব্দটি প্রতিশব্দ হলো অনুদ্যোগী, অর্থাৎ লেজি, সরি, টেন্ডিং টু স্পেন্ড মাচ টাইম সিটেড, যে লোকটা সব সময় বসে বসে টাইম কাটায়, সামহট ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হয়ে টিভি দেখে এদিক ওদিক করে টাইম কাটায়, ঠিক আছে, তাকেই আমরা বলবো সেডেন্টারি লাইফস্টাইল। তার লাইফস্টাইলটাকে বলবো সেডেন্টারি লাইফস্টাইল। দেখো ব্যাখ্যা করে আমি তোমাদেরকে একদম লিখে দিয়েছি যাতে বুঝতে না, মানে বুঝতে সুবিধা হয়, কখনো যেন আটকে না যায়। ঠিক আছে? আর শিডিউলাস এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে উত্তর হবে কি লাইফস্টাইল? সেডেন্টারি লাইফস্টাইল, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার, কারণ লেজিনেসকে বোঝায়। আর শিডিউলাসটাও ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি, লিখে নেবে পাশে। এটা উত্তর নয়, কিন্তু এটা শিডিউলাস মানে কি? পরিশ্রমী। পরিশ্রমী আরো সিনোনিম, যত সিনোনিম পারবে মনে রাখো, ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। ডিলিজেন্ট, ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। এই ডিলিজেন্ট আর ইন্ডাস্ট্রিয়াস নিয়েও নেমোনিক্স রয়েছে, গল্প রয়েছে, আমি আলাদা করে এই ওয়ার্ডটা আনবো একটা কোয়েশ্চেনে, তখন বলবো। নেক্সট কোয়েশ্চেন, সামওয়ান হু ইজ পানিশড ফর দ্য এরর্স অফ আদার্স। অনেককে আমরা করি না যে, হ্যাঁ, কিছু কাজ করতে গেছো, অনেকে আছো, যাকে একটু পোকা টোকা পেয়েছো, করেছো অন্য কেউ, যে তোমরা পালিয়ে এসছো, সে হাঁ করে দাঁড়িয়ে আছে, সে মার খেলো। অর্থাৎ বলির পাঁঠা, তাকে বলির পাঁঠা করে দিচ্ছ, দেখো সবাই আঙুল দিয়ে ওকে দোষ দিচ্ছে, এ করেছে, এ করেছে, করেছে ও করেনি, কিন্তু ও করেছে করেছে করে আমরা দেখো ওকে বলির পাঁঠা করে দিই, ও মার খাওয়ায়। তো সামওয়ান হু ইজ পানিশ, যাকে শাস্তি দেওয়া হয় কিসের জন্য? ফর দ্য এরার্স অফ আদার্স, অন্যদের ভুলের জন্য, তাকে আমরা বলবো স্কেপগোট, বলির পাঁঠা। নিজের বলিদান, নিজেকে বলিদান করে দেয় অন্যের জন্য। ঠিক আছে? এই দেখো লেখা আছে বলিদান বা বলির পাঁঠা, লিখে নেবে। কি জিনিসটা বাংলায় ব্যাখ্যা করে দেওয়া আছে, এটা আমার নোটেও আছে, চিন্তা নেই, স্ক্রিনশট না নিলেও হবে, নোটে আছে, মানে আনসার শিটে। আচ্ছা, এবার এই সেটের 2 নম্বর কোয়েশ্চেনটায় আসছি, যেটা আগের দিনও বাকি ছিল, আজকে আমি ক্লিয়ার করে দিই। চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি? না, যখন কোন একটা তোমার ইমোশন প্রকাশ, ইমোশন তুমি প্রকাশ করো যে সেন্টেন্সের মাধ্যমে, ইমোশনটা কি? সেই ইমোশনটা হতে পারে হাসি, কান্না, দুঃখ, ঘৃণা, হ্যাঁ, এইগুলোকে বলা হয় ইমোশন। তো এইগুলো প্রকাশ করা হয় যে সেন্টেন্সের মাধ্যমে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের মূল বিষয়টা কি, চিনব কি করে? ওই ইমোশন ছাড়াও এই চিহ্নটা থাকবে, যেটাকে বাংলার দাড়ি, ইংলিশের ফুল স্টপ বলতে পারো, এক্সক্লামেশন মার্ক, তাই না? তো এটা দেখবো, এটা দেখে আমরা উত্তর করে দেবো। তো এখানে আমি তোমাদেরকে জানতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্সে পরিবর্তন করতে বলেছে, কিন্তু কোন সেন্টেন্সে আছে তোমাকে তো জানতে হবে, না জানলে হবে কি করে, তাই না? তাহলে এখানে আমি, মানে কি বলবো, 1 মিনিট দাঁড়াও,
এখানে আমি দেখবো আগে কোন সেন্টেন্সে আছে এটা, দ্য কুকো সিংস ভেরি সুইটলি। কুকো খুব মিষ্টি ভাবে গান আর কি করে। তো এখানে আছে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে, যারা অ্যাসার্টিভ সেন্টেন্স কি জানো না তাদের জন্য বলে দিচ্ছি। আমি পুরো এখানে যেটা শেখাতে চলেছি, বলেছিলাম অনেকটা টাইম লাগবে, এই কারণেই আমরা এখন শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের যত নিয়ম আছে। কারণ পরীক্ষায় যত দিলে যেন আমরা পারি, তো আমাদের এই একটা টপিক কভার হয়ে যাচ্ছে একটা কোয়েশ্চেনে। এরকম ভাবে আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে? দেখাচ্ছি আমি তোমাদেরকে স্ট্রাকচারগুলো। তো এখন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য, ডিক্লারেটিভ সেন্টেন্স, সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয়, ঠিক আছে? এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হ্যাঁ বাচক যাকে আমরা বলি অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে না বাচক যাকে আমরা বলি নেগেটিভ, ঠিক আছে? তো এখন ব্যাপার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হতে গেলে সেখানে একটা সাবজেক্ট থাকতেই হবে আর শেষে ফুল স্টপ থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনের মূল জায়গা। আর ভার্ব তো থাকবে, ভার্ব ছাড়া তো বাক্য হয় না। সেন্টেন্স সাবজেক্ট থাকতেই হবে একটা, আর ভার্ব ফুল স্টপ থাকবে শেষে, এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো কুকো গান করছে মিষ্টি হবে, কে গান করছে? সাবজেক্ট কে? কুকো, আর শেষে কি আছে? ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে যাব, কিন্তু এই কোয়েশ্চেনটা তুমি দেখেই করে দিতে পারতে 1 সেকেন্ডে। কেন বলো তো? আমি নিয়ম শেখাচ্ছি, কিন্তু তুমি এটা পরীক্ষার হলে কি করবে? এত নিয়ম কানুন করতে হবে? করতে হবে না তো। কারণ এখানে খুব যে অপশনগুলো দিয়েছে তুমি চোখে দেখে বলে দিতে পারবে। আমি কি বললাম বলো তো? ট্রিকটা কি? যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কি থাকবে? এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকবে তোমার এক্সক্লামেশন চিহ্ন, এই মার্কটা। 4টে অপশনের মধ্যে এই মার্কটা কোথায় আছে? একমাত্র অপশন সি তে আছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস পার্টিকুলার কোয়েশ্চেন। হয়ে গেল? কিন্তু আমরা শিখবো। হয়ে গেল বললে তো হবে না। এটা যে অন্য আরেকটা তো দিতে পারে, অন্য একটা তো চিহ্ন দিতে পারে, তাই না? তো চলো আমরা দেখি 3-4 রকম হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স টু দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স করার আমরা নিয়ম পড়ছি। স্ট্রাকচার নাম্বার 1, হাউ হোয়াট। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে, স্যার হাউ হোয়াট দিয়ে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। হ্যাঁ হয়, ঠিকই বলেছো, কিন্তু হাউ হোয়াট দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সও হয়। দেখবে? ধরো তোমায় বললাম হাউ ডিড ইউ গেট ইট, তুমি এটা কিভাবে পেয়েছিলে? তো দেখো 1 নম্বর হচ্ছে প্রশ্ন চিহ্ন থাকবে প্রশ্ন করলে। 2 নম্বর হচ্ছে এই WH ওয়ার্ডটার পর একটা হেল্পিং ভার্ব থাকবে, প্রশ্ন করতে গেলে একটা হেল্পিং ভার্ব চাই, তারপর দেখো সাবজেক্ট থাকবে। তো এইটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এক্সক্লামেটিভ সেন্টেন্স যেগুলো হোয়াট আর হাউ দিয়ে শুরু হয় সেগুলো এরকম থাকে, হাউ বিউটিফুল শি ইজ, কি সুন্দর সে, এরকম এই চিহ্নটা থাকবে। তাছাড়া আর একটা জিনিস কি দেখো, চিহ্নটা অনেক সময় প্রবলেম হতে পারে, তো তার জন্য দেখে রাখো। দেখো এটা যদি WH কি বলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হতো, যদি প্রশ্নবোধক বাক্যই হতো, তাহলে এই WH ওয়ার্ডের পর কি থাকতো বললাম? হেল্পিং ভার্ব থাকবে একটা, কিন্তু আছে নেই, এটা অ্যাডজেক্টিভ একটা রয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ নয়। চিহ্নিতকরণ করতে দিতেই পারে কোনটা কি সেন্টেন্স, সেটা কভার হয়ে গেল। আরো হবে, চিন্তা নেই। তাহলে আমরা এখন শিখবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে করব। তো দেখো স্ট্রাকচার 1-এ বলছে হাউ এর পর অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে একটা, তারপর একটা সাবজেক্ট দেবো, তারপর ভার্ব দেবো। তো দেখো এইগুলো দিয়ে আমি বলবো যে এইভাবে মনে রাখতে পারবে না, মনে রাখা সম্ভব নয়, আর স্ট্রাকচার দিয়ে আমি পড়াইও না। বলতে হয় বলেছি যাতে পরে অসুবিধা না হয়, তুমি একটু ধরতে পারো। কিভাবে করবে দেখো, শি ইজ ভেরি বিউটিফুল, সে খুব সুন্দর। উত্তর কি করা আছে? যখনই ভেরি থাকবে না, তখন তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দিয়ে করবে। ভেরির জন্য কি হবে? হাউ হবে। আর যদি গ্রেট থাকে, এ গ্রেট লিখে দিচ্ছি, এ গ্রেট থাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে শুরু হবে হোয়াট দিয়ে, হোয়াট এ দিয়ে, ঠিক আছে? এরকম। তো এখানে ভেরি আছে, তো হাউ দিয়ে শুরু করব, এবং হাউ যেই বসে গেল তারপরেই আমার হবে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব। তো সে খুব সুন্দর, এখানে অ্যাডজেক্টিভ কে? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার বিউটিফুল। বলেছিলাম আগের দিন, মনে পড়ছে? দেখো আগের দিন লিঙ্কিং ভার্বের কথা বলিনি। দেখো আমি যা বলবো তার বাইরে থেকে প্রশ্ন হয় না, কিন্তু তোমাকে অনেকগুলো ইনফরমেশন, তো অনেক নতুন নতুন জিনিস তোমার মাথায় ঢুকছে, তাই বারবার রিভিশন করতে হবে। একদিনের জিনিস নয় ইংলিশ, একদিনের জিনিস নয়, 1 মাসের জিনিস, 4 মাসের জিনিস নয়। দেখো আমি কি বলেছিলাম, বি ভার্বের কোন রূপ মেন ভার্বের কাজ করলে, একটাই ভার্ব তাহলে মেন ভার্ব, তাকে কি বলে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর দুখানা ওয়ার্ড থাকলে শেষেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব, হবেই 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 বলেছিলাম। তাহলে দেখো বিউটিফুল কি? অ্যাডজেক্টিভ।
তো স্যার আমি কোনটা দেবো? আপনি তো লিখেছেন অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আমি কি বললাম? ভেরি তো উঠে যাবে, ভেরি উঠে গিয়েই তো হাউটা এলো, তাহলে কে পড়ে থাকলো? অ্যাডজেক্টিভটা, তাই হাউ বিউটিফুল দিলাম। এবার সাবজেক্ট তারপর ভার্ব হয়ে গেল। হাউ বিউটিফুল শি ইজ, সাবজেক্ট এখানে শি ছিল, বসিয়ে দিলাম। কি সুন্দর সে। আরেকটা দেখো, দ্য ক্যাট রানস ভেরি সুইফটলি, বিড়ালটা খুব ভালোভাবে আর কি ছুটছে, স্মুথলি আর কি, সুইফটলি। তো দেখো এখানে ভেরি আছে, তাই হাউ দিয়ে শুরু করব। এবার হাউ এর পর কি আনবো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখানে কি রয়েছে? ভেরির জন্য হাউ এলো, তাই ভেরিটা বাদ দিয়ে দাও। কি পড়ে রয়েছে? সুইফটলি, সেটাকে বসিয়ে দাও। তারপরে সাবজেক্টকে দ্য ক্যাট বসিয়ে দাও, তারপর যা আছে সেটা রানস। কতক্ষণ লাগছে গো করতে? এরকম করে, বুঝতে পেরেছো? নিচেরটা দেখে নিও। 2 নম্বর স্ট্রাকচারে চলো, স্ট্রাকচার নাম্বার 2, হোয়াট দিয়ে যেটা শেখাচ্ছিলাম। কখন হবে? এই দেখো, এ গ্রেড দিয়ে যখন থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন এক্সক্লামেটরি করবে হোয়াট এ দিয়ে, হোয়াট এ নামিয়ে দেবে, তারপরে আগেরটার মতোই, আগেরটার মতো। আচ্ছা এখানে একটা মিসিং গেছে গো, এটা একটা মিসিং গেছে, এখানে একটা লিখে নেবে তো, আমি লিখে দিচ্ছি। হোয়াট এ বা অ্যান, এখানে এখানটায় একটা অ্যাডজেক্টিভ হবে, এটাকে নিচে করে দিলাম, ঠিক আছে? দেখো বেশ স্ট্রাকচারটা, হোয়াট এ বা অ্যান, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, তারপর ভার্ব। তো দেখো হোয়াট এ নেমে গেল, অ্যান কখন হবে? যদি এটা ভাবেল হতো অ্যান হতো। তারপর সাবজেক্ট, অ্যাডজেক্টিভকে বোকা, ফুল, বসে গেল। তারপর কি? সাবজেক্ট, ইউ, আগেরটার মতোই, কোনো চেঞ্জেস নেই, এখানে শুধু হোয়াটে হবে বাস। শুধু এইটুকু মনে রাখো, না সব ওই প্লাস প্লাস করে সব মনে রাখতে যেও না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। নর্মাল ভেরি থাকলে হাউ, তারপর ভেরির পরে ওয়ার্ডটা যেটা থাকবে বসিয়ে দেবো। দেখবে এখানে ভেরির পরে যে ওয়ার্ডটা থাকবে বসিয়ে দেবো, তারপর তোমার সাবজেক্ট দেবো একটা, তারপর ভার্ব দিয়ে চিহ্ন। এই তো ব্যাপার। হোয়াটের ক্ষেত্রে সেম, হোয়াটে দেবো, তারপর এই হোয়াটের পরে, মানে কি বলবো, গ্রেটের পরে গ্রেটটা উঠেই হোয়াটে হলো, গ্রেটের পরে যেটা থাকবে সেটা বসিয়ে দিলাম ফুলটা, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর এক্সক্লেমেশন চিহ্ন। গেল। আরো আছে, এইগুলো শুধু আরো আছে। দেখো 3 নম্বরের স্ট্রাকচারটা, অনেক সময় সাবজেক্টের পর উইশ দিয়ে থাকতে পারে। আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। হুম, আমি যদি রাজা হতাম, যদি এরকম থাকে, এটা যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এগুলো ইচ্ছা প্রকাশ করছে, তো এটা অপটেটিভ সেন্টেন্স বলতে বলতে পারো। যা থাক বলবে বলবে, অন্তত এক্সক্লেমেটরি করার নিয়মগুলো আমি একবারে করে এনে দিয়েছি, ঠিক আছে? তো কি সেটা? সাবজেক্টের পর উইচ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় এবং সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে দেয়, আমি প্রথমে ওয়্যার বা হ্যাড বসাবো, দেখো বসিয়েছে, তারপর সাবজেক্টটা, তারপর সেই নাউন প্রোনাউন নাউন ফ্রেজ যা থাকবে বসিয়ে দেবো। এ কিং ছিল, বসিয়ে দিলাম, ঠিক আছে? এক্সট্রা যা আছে উঠে পালাবে, মানে এক্সট্রা বলতে আই উইশ, এই আই উইশটা উঠেই তোমার ওয়্যার বা হ্যাড হলো। এটা ক্লিয়ার? আই উইশটা উঠেই লিখে নেবে তোমরা পাশে কেটে কেটে এরকম করে, যে সাবজেক্ট প্লাস যে উইশটা থাকবে, আই উইশ হোক, হি উইশেস হোক, সি উইশেস হোক, এরকম থাকবে, এটা উঠে যাবে। এটা উঠেই আমি বসাবো কিন্তু ওয়্যার বা হ্যাড, এবং তারপরে যা আছে তখন আমি সেটা লিখে দেবো, ভার্বটা শুধু বাদ দিয়ে। ক্লিয়ার? এই ছিল ব্যাপার। এবার দেখো, আর 5-7 মিনিট একটু থাকো যারা পারবে। ক্যাপসুল নাম্বার 2 এর 1 নম্বর কোয়েশ্চেন, এই যে দারুণ কোয়েশ্চেন, পরীক্ষায় আসবেই। দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন। অনেকে অনেকে কিন্তু এটার উত্তর করবে ইজ, অনেকে ইজ, আবার অনেকে ওয়াজও করতে পারে। কিন্তু বলি, ইজও হবে না, ওয়াজও হবে না, তাহলে কি হবে? দেখো, অনেকে আবার মাথায় ঘুরছে এইটা, যে স্যার এখানে তো আপনার কোনো ডিভাইডেশন বলেনি। আমরা জানি আপনি যেটা বলতে চাইছেন যে জুরি, বিচারক মণ্ডলী ভাগ হয়ে গেলে সেটা প্লুরাল হয়, পাশে ভার্ব প্লুরাল নাই, কিন্তু এখানে তো ভাগ হয়নি। ভাগ হয়েছে কেমন? দেখো শোনো, আমি আস্তে আস্তে বলছি কনসেপ্টটা। কনসেপ্টটা হচ্ছে তোমার, একটা টপিক রয়েছে নাউন অফ মাল্টিটিউড, কালেক্টিভ নাউনের সাথে রিলেটেড। কমিটি, আগের দিন বলেছি, কমিটি, অডিয়েন্স, জুরি, এগুলো থেকে বেশি প্রশ্ন দেয়। এই তিনটেকে নিয়ে আমি বলছি। জুরি মানে বিচারক মণ্ডলী। তো এরা কালেকটিভ নাউন, তো এরা কখনো সিঙ্গুলারের কাজ করে, কখনো প্লুরালের কাজ করে।
ঠিক আছে? তো বলছে কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, কমিটির মধ্যে তো অনেক সদস্য থাকবে, অডিয়েন্সের মধ্যে তো সদস্য আছে, জুরির মধ্যে তো বিচারকরা রয়েছে অনেকে, তবে তো হয়েছে মণ্ডলী। তো কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়, তাহলে একত্রে না বুঝিয়ে তাদেরকে আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে বোঝানো হয়, এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। এবার এই বিভাজিত সমষ্টিটা কি করব তখন? বলছে কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি। এটা এটা নাউন অফ মাল্টিটিউডটা আগে বললাম, তা বলছি দেখো কালেকটিভ নাউন সাধারণত কি অবিভক্ত সমষ্টি। হ্যাঁ, মানে এই কালেকটিভ নাউন মানে এটা পুরোটা একটাকেই বোঝায়। তাই এক্ষেত্রে তার ভার্বটা এবং তার প্রোনাউন যেটা দরকার হয় সেটা তোমার সিঙ্গুলারই হয়ে থাকে। বুঝতে? কালেকটিভ নাউনের আবার প্রোনাউন কি বলছি, আবার কি বলছি, যেমন দেখো দ্য জুরি ইজও হতে পারে, ওয়াজও হতে পারে। যদি প্রেজেন্ট টেন্সে বলে ইজ, পাস্ট টেন্সে বললে ওয়াজ। আনঅ্যানিমাস, আনঅ্যানিমাস মানে হচ্ছে একমত, মানে এরা বিভাজন সৃষ্টি করেনি, সবার বিচারক মণ্ডলীরা সবাই একই মত দিয়েছেন। তো তাহলে এটা কালেকটিভ নাউনটা কি? এটা একত্রিত বোঝাচ্ছে, বিভাজন নয়। তাহলে এটা কিসের কাজ করবে? সিঙ্গুলারের কাজ করবে। তাই পাশে ভার্বও কি নেবে? সিঙ্গুলার নেবে। তো প্রেজেন্ট টেন্স বললে ইজ দেবা, পাস্ট টেন্স বললে ওয়াজ দেবা। ক্লিয়ার হলো? কিন্তু যদি এদের মধ্যে ডিভাইডেশন সৃষ্টি হয়, দেখো লিখেছি কিন্তু নাউন অফ মাল্টিটিউড যেটাকে বললাম বিভাজন, তার ভার্ব এবং প্রোনাউন দুটোই প্লুরাল হবে। অর্থাৎ যদি কমিটিটা ভাগ হয়ে যায়, কমিটিটা কোনো ডিসিশন তর্ক বিতর্ক সৃষ্টি হয় কমিটির মধ্যে, অর্থাৎ সদস্যদের তর্ক বিতর্ক তো নিয়ে একজনের মধ্যে হয় না, আর এক দলের সাথে আরেক দলের হয় এরকম। তো যখন এরকম কেস ঘটবে, তখন কিন্তু তাকে নাউন অফ মাল্টিটিউড বলবো, কালেক্টিভ নাউনের। আর তার ভার্বটাও প্লুরাল হবে, প্রোনাউনটাও প্লুরাল হবে। যেমন দেখো দ্য জুরি, প্রেজেন্ট টেন্সে হলে আর দেবো, পাস্ট টেন্সে হলে ওয়্যার দেবো। দেখো ভাগ হয়ে গেছে তাদের মতামতের দিক থেকে। তো ভাগ হয়ে গেছে, তাহলে এটা একের বেশি, তাই প্লুরাল। এখানে জুরিটা কি প্লুরালে কাজ করছে, তাই পাশের ভার্ব দুটো দেখো প্লুরাল নিয়েছি। এবার যে টেন্সে বলবে সেই টেন্সে লিখবো। যদি এখানে ধরো ইয়েস্টারডে থাকে, ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্স, তাহলে ওয়্যার হবে, তখন আর হবে না। বুঝতে পেরেছো? এরকম কেস। তো দেখো নিচেরটা, দ্য জুরি হ্যাভ আর্গিউ ফর 5 আওয়ার, 5 ঘন্টা ধরে তর্ক বিতর্ক চলছে বিচারক মণ্ডলীতে। তর্ক বিতর্ক একজনের মধ্যে হয় নাকি? এরা ভাগ হয়ে গেছে, এই জুরিরা ভাগ হয়ে গেছে, তাহলে এটা কি প্লুরাল। এখানে দ্য জুরি বলতে দ্য মেন অন দ্য জুরি, অর্থাৎ বিচারক মণ্ডলীতে যে মানুষগুলো, যে সদস্যগুলো রয়েছে তাদের কথা বলছে, তারা তর্ক করছে, তাই এটা প্লুরাল। তাই দেখো হ্যাভ ভার্ব কি, হ্যাভ ভার্বটাও প্লুরাল ভাব, তাই প্লুরাল ভাব বসেছে। প্রেজেন্ট পারফেক্টে লিখেছে, তাই হ্যাভ প্লাস ভি3 বসেছে। ক্লিয়ার হলো? এই হচ্ছে ব্যাপার। এবার স্যার সেটা নাই বুঝলাম, এবার প্রোনাউন, কালেক্টিভ নাউনের প্রোনাউনটা কি নাই? কালেক্টিভ নাউনের প্রোনাউনটা তোমার সিঙ্গুলার প্লুরাল হয়, মানে শুনে রাখো, ধরো বললাম দ্য জুরি, এই উদাহরণটাই দেখো না, দ্য জুরি ইজ আনঅ্যানিমাস ইন ইজ ডিসিশন, তার ডিসিশনের ক্ষেত্রে তারা একমত হলো। তাহলে এখানে জুরিটা কি? এখানে জুরিটা সিঙ্গুলারের কাজ করছে, তখন ভাগ হয়নি, তাই সিঙ্গুলার ভাব নিয়েছে। তাহলে এখানে এবার এই দ্বিতীয় লাইন ধরো আমি লিখতে যাচ্ছি যে এটি গঠন করা হয়েছিল অমকের দ্বারা, অমক বিচারপতির দ্বারা। তাহলে এটি ইংরাজি আত্মজুরি লিখবো না, এটি ইংরাজি কি লিখবো তখন? ইট, ইট ওয়াজ ফর্মড বাই, এরকম। তাহলে ইটটা প্রোনাউন কার জন্য এসছে? জুরির জন্য এসছে। তো যেহেতু এটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে, একটাকে বোঝাচ্ছে, তাই ইট হলো। কিন্তু যদি এটার ক্ষেত্রে হয়, দেখো দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, এরকম দিল, এই জুরিগুলো তোমার হাইকোর্টে যাচ্ছে বা এরকম কিছু একটা বললাম, এই জুরিগুলো মানে একজন তো যাচ্ছে না, ভাগ হয়ে গেছে, অনেকে সবাই যাচ্ছে, এরকম বলতে চাইলাম। তো সেক্ষেত্রে তো ইট বসালে হবে না, ইট তো একজনকে বোঝায়, ইট তো একজনকে বোঝায়, তাহলে ইটের প্লুরাল বসাতে হবে। ইটের প্লুরাল জানো কি? ইটের প্লুরাল হচ্ছে দে এখানে, তাহলে এর প্লুরাল প্রোনাউন হচ্ছে দে। যারা জানো না তারা শিখে রাখো, ইট হচ্ছে সিঙ্গুলার, আর ইটের প্লুরাল ইন্টারভিউয়ে ধরে, ইটের প্লুরাল হচ্ছে দে। অনেকে ভাবে দে মানে শুধু মানুষকেই বোঝায়, কিন্তু না, ইটের প্লুরাল হিসাবেও, ইট তো বস্তুকে বোঝায়, তো ইটের প্লুরাল হিসাবে অনেকগুলো ইট, ইংলিশ কি বলবো? দে। অনেকগুলো পাখা, ইংলিশ কি বলবো? দে দিয়ে শুরু করব যদি বসাতে হয় প্রোনাউন, আর না হলে কোনো ব্যাপার না। তো দে হচ্ছে ইটের প্লুরাল, মনে রেখো। ঠিক আছে? তো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওটা। 2 নম্বর কোয়েশ্চেন, হি ইজ ড্যাশ বেটার অফ দ্য টু বয়েজ। একদম ব্যাক টু ব্যাক এই কোয়েশ্চেনগুলো আসেই পরীক্ষায়, এটাও পিএসসির কোয়েশ্চেন। ভালো করে শোনো। আমরা কি জানি? আমরা জানি, আচ্ছা, এটা বেটারটা কি ডিগ্রি? গুড, বেটার, বেস্ট। বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে সবাই কি করবে জানো তো? এখানে বেশিরভাগ জন আছে যারা কি করবে, যারা, এটাই লাস্ট কোয়েশ্চেন আজকে, যারা কি করবে যে
দাটাকে আগে কেটে দেবে, বলে দা হবে না, কারণ দা তো সুপারলেটিভ ডিগ্রি আগে হয়। পাগল, বলে দিই, সুপারলেটিভ ডিগ্রির আগে দা যেমন হয়, কম্পারেটিভ ডিগ্রির আগেও দা হয়। জানা আছে? জানা নেই, আজকে জানো। শোনো, তো এখানে উত্তর হবে দা, আগে থেকে বলে দিলাম। এবার কেন, দেখো শোনো, কম্পারেটিভ ডিগ্রি কি, কম্পারেটিভ ডিগ্রিতে তুলনা হয় ওয়ান ভার্সেস ওয়ান। যেমন হি ইজ বেটার দেন আই, এখানে অনেকে মি বলবে, কেন মি হবে না একদিন বলবো আমি, ঠিক আছে। হি ইজ বেটার দ্যান মি বলে অনেকে, কিন্তু ভুল, হি ইজ বেটার দ্যান আই। এটা কেন হয় আমি এটাই প্রশ্ন এনে বলবো, এখন বলতে গেলে তাহলে আরো সময় চলে যাবে। ঠিক আছে, তাহলে তুলনা কার সাথে কার হচ্ছে, তার সাথে আমার, তাহলে ওয়ান ভার্সেস ওয়ান তুলনা হচ্ছে, হলো। কিন্তু তুলনাটা যদি, দেখো ওয়ান ভার্সেস ওয়ানে যদি তুলনা হয়, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হবে, তার সাথে দেন হবে, এবং আগে দা হবে না। কিন্তু তুলনা যদি ওয়ান ভার্সেস দুই এর গ্রুপের হয়, তুলনাটা যদি অন ভার্সেস দুই এর গ্রুপ হয়, দুই এর গ্রুপ মানে কি, ধর দুটো মেয়ে হতে পারে, দুটো ছেলে হতে পারে, বা কোনো যমজ কেউ হতে পারে, টুইন্স হতে পারে, এরকম, তখন কিন্তু কম্পারেটিভের আগে দা হবে, দুইয়ের বেশি হলে হবে না। কোন একটা গ্রুপ এখানে থাকবে, সেটা দুজনের, ঠিক আছে, তখন কম্পারেটিভ আগে দা হবে এবং দ্যানটা উঠে গিয়ে অফ হবে। উদাহরণ, তার প্রমাণ হচ্ছে এইটা, দেখো, হি ইজ ড্যাশ বেটার অফ দ্য টু বয়েজ, কজন আছে এখানে, দুজন, এখানে একজন, ওয়ান ভার্সেস দুইয়ের তুলনা হচ্ছে, ওয়ান ভার্সেস দুইয়ের তুলনা হলে কম্পারেটিভ ডিগ্রির আগে কি বসে বললাম, দা, আর দ্যানের বদলে কি হয়, অফ, দেখো হয়েছে। এখানে দ্যান দিয়ে বাদি বলবে এরর কারেকশন করো, তখন অফ করবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে, এইভাবে আমাদেরকে শিখতে হবে, ব্যাখ্যা সহ প্রতিটা জায়গা। শুধু প্রশ্নের উত্তর করে দিয়ে চলে গেলাম হবে না, অনেক কিছু ইনফরমেশন দিলাম, ধরে ধরে খাতায় তোলো, দুদিন ধরে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।